তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। কি কি বলছেন আপনি এসব? আপনি আমার ছেলেটাকে সারা জীবন অনাথ বানিয়ে রেখে দিবেন নাকি? না না, আমি মরে গেলে আপনি আরেকটা সুন্দর দেখে বিয়ে করে নিয়েন, ঠিক আছে? ওয়ারেনের কথা এবার অনেকটা বিরক্ত নিয়ে বলল সুফিয়ান। আচ্ছা, তখন থেকে আমাকে এভাবে কষ্ট দিতে কি খুব ভালো লাগছে তোমার? এমন মেয়ে তো আমি জীবনেও দেখিনি যে কিনা নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য এভাবে বায়না করে। এবার সুফিয়ানের কথায় খানিকটা ভ্রূ কুঁচকে তার দিকে তাকালো ওয়ারেন। মুখ বাঁকিয়ে বলল, কি? আমি কখন আপনাকে দ্বিতীয় বিয়ে করতে বললাম? সুফিয়ান অবাক হয়ে বলল, এই তো তখন থেকে এটাই বলছিলে যে না মশাই, আমি আবার এতটাও মহান নারী নই যে কিনা আবদার করব আমাকে আরেকজন বোন এনে দিন, মিলেমিশে সংসার করি। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে বলছি না। আমি বলেছি আমি না থাকলে আপনি আরেকটা বিয়ে করে নিয়েন। আমি চাই না আপনি একাকিত্বে থেকে দুঃখ ভোগ করেন। আমি জানি একাকিত্ব খুবই কষ্টের, তাই। আচ্ছা, আপনি আমাকে কথা দিন, আমি মরে গেলে আপনি আবার বিয়ে করবেন। এবার সুফিয়ান রেগে গিয়ে বলল, আর একটা বার এ কথা বললে আমি এখনই গিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। তখন সতীনের সংসার করতে হবে বলে দিলাম। এই না না না, থাক, আর বলবো না বলে স্বামীর বুকে মাথা গুঁজে পরম সুখ অনুভব করল ওয়ারেন। পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে বিকেলে বাসায় ফিরে এলো সুফিয়ান। প্ল্যান করলো সবাইকে নিয়ে কাছের একটা পার্ক থেকে ঘুরে আসবে আর প্রয়োজনীয় কিছু জিনিসও কিনবে। তবে পরবর্তীতে ফাতেমা বেগম জানালেন, না না, আমরা এ সময় পার্কে যাব না, তোরা বরং যা, গিয়ে ঘুরে আয়। আমি বুড়ো মানুষ, এ বয়সে পার্কে যাওয়ার জোর নেই শরীরে। শাশুড়ির কথায় চেঁচিয়ে উঠে আবদারের স্বরে বলল ওয়ারেন, মা, এ কেমন কথা? আপনার বয়সই বা হয়েছে কত? এখনই নিজেকে বুড়ো বলে দাবি করলে মানব না আমি। আপনাকে যেতে হবে। না না মা, কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, আমরা যাব পরে কোনো একদিন। আজকে বরং তুমি আর সুফিয়ান গিয়ে ঘুরে এসো। পরে ফাতেমা বেগমের আপত্তিতে ঠিক হলো নিসাকে নিয়ে যাবে সাথে। তবে ফাতেমা বেগম ইশারায় মেয়েকে নিষেধ করে বলল, থাক, আজ যাস না, পরে কোনো একদিন যাস। আজ ওরা স্বামী স্ত্রী বরং একা একটু সময় কাটাক। নিসাও মায়ের কথায় বাধ্য হয়ে ভাইকে পেট ব্যথার এক্সকিউজ দেখিয়ে নিষেধ করে দিল। তাই বাধ্য হয়ে ওয়ারেন আর সুফিয়ানেরই যেতে হলো। তবে আশ্চর্যজনকভাবে সুফিয়ান মায়ানকে সাথে নিতে তাকে কোলে তুলে প্রস্তুত হলে ওয়ারেন তাতে বাধা দিল। এমনিতে কোথাও যেতে চাইলেই মায়ানকে সাথে নেওয়ার আবদার করা ওয়ারেনই আজকে জোর করে তাকে শাশুড়ির কাছে রেখে গেল। ফিসফিসিয়ে বলল, আজ আমি আর আপনি ঢাকার অলিগুলি দিয়ে রিক্সা করে ঘুরে বেড়াবো, তাই সাথে মায়ানকে নিব না। অগত্যা সুফিয়ানেরও মেনে নিতে হলো কথা। প্রায় 1 ঘন্টা হলো রিক্সা করে ঘুরছে ওয়ারেন, তবুও যেন তার রিক্সায় ঘোরার স্বাদ মিটছে না। আজ যেন নিজের সব পছন্দের কাজগুলো করতে ভীষণ ভালো লাগছে তার। মনে হয় পছন্দের মানুষটা পাশে আছে বলে। তাই সুফিয়ানকে জোর আবদার জানালো, আমাকে আজ দই ফুচকা খাওয়াবেন প্লিজ। দই ফুচকা? এটা তো খুবই আনহাইজেনিক ওয়ারেন। আহ, এই জন্যই লোকে বলে ডাক্তারের বউ হওয়া খুবই মুশকিলের ব্যাপার। তারা সবকিছুতে বড্ড হাইজেনিক খুঁজে। মুখ বাঁকিয়ে বলল ওয়ারেন, তবে নিকাবের কারণে তার মুখটা দেখা গেল না। আচ্ছা ঠিক আছে, খাবো না দই ফুচকা, অভিমান করে বলল ওয়ারেন। এমন ছোট্ট একটা জিনিস নিয়ে অভিমানে মুখ ফোলাতে দেখে ব্যাপারটা বেশ এনজয় করল সুফিয়ান। তারপর রিক্সাওয়ালা চাচাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, চাচার হাতের বামে মেইন রোডের ওপারের ফুচকার স্টলগুলোতে নিয়ে যান তো। ওয়ারেন ফুচকা খেতে পারবে ভেবে খুশি হয়ে একটা হাত দিয়ে সুফিয়ানের হাত আগলে ধরল। এরই মাঝে হঠাৎ সুফিয়ানের চোখগুলো ঝাপসা হয়ে উঠল। চারপাশে কেমন অন্ধকার কালো ধোয়া। 2 হাতে চোখ মলে দেখতে পেল সে ছিটকে পড়ে আছে রাস্তার এক পাশে। শরীরেও অসম্ভব ব্যথা। আশেপাশের লোকজন চিৎকার করে এগিয়ে আসছে তাদের দিকে। মুহূর্তের মধ্যে যেন মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো সুফিয়ানের। কপালে হাত দিয়ে দেখল লাল রক্তে চুপচুপ করছে মাথার চুলগুলো। পাশ থেকে 2-3 জন লোক এসে ধরাধরি করে তুলে নিল তাকে। সুফিয়ান চিৎকার করে বলল, আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী? তারপর তাদের হাত ঠেলে দৌড়ে এগিয়ে গিয়ে দেখল রাস্তার মাঝখানে রক্তে মাখা ওয়ারেনের অচেতন দেহ। খানিক দূরে পড়ে আছে রিক্সাওয়ালার দেহ। লোকে বলাবলি করছে রিক্সাওয়ালাটা ইতিমধ্যে মারা গেছে। সুফিয়ান এক দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরল ওয়ারেনকে। এরপর আর কিছুই বলতে পারল না সে। চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। চোখে ভেসে উঠল বড় সেই বাসটা যে পিষে দিয়ে চলে গেছে দুর্বল রিক্সাটাকে। খানিক সময়ের জন্য মনে হলো সব যেন দুঃস্বপ্ন। তারপর খেয়াল করলে বুঝতে পারল সে হাসপাতালে আছে। আবারও চিৎকার করতে শুরু করলো, হায় আল্লাহ, আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী ঠিক আছে তো? বলে এক লাফে উঠে দৌড় দিতে চাইলে নার্স পুরুষটা তাকে বাধা দিয়ে বলল, এ কি, আপনি এভাবে রিয়েক্ট করবেন না, আপনি আহত, আপনার স্ত্রী ঠিক আছে, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। সুফিয়ান নার্সদের কোনো কথা না শুনেই তাদের ঠেলে দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের করিডোরে। বিচলিত হয়ে
চিৎকার করে বলল, বলুন আপনারা আমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছেন বলুন। বাইরে থাকা লোকজন দেখিয়ে দিল তার স্ত্রী মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সুফিয়ান পাগলের মতো ছুটে গেল কেবিনের কাছে। সেখানে গিয়ে দেখল ওয়ারেনের অবস্থা খুবই শোচনীয়। মাথা কপালে রক্তের ছড়াছড়ি, মুখে অক্সিজেন লাগানো। কিছুক্ষণ পর ওয়ারেনের জ্ঞান ফিরলে তার অবস্থা বেগতিক দেখে নার্স এসে সুফিয়ানকে ডেকে নিয়ে গেল ভেতরে। সুফিয়ান ওয়ারেনকে এ অবস্থা দেখে অঝরে কেঁদে বুক ভাসাচ্ছে। ওয়ারেন দুই চোখ খুলে সুফিয়ানকে দেখতে পেয়ে নিজের হাতে মুখের অক্সিজেন মাস্কটা খুলে সুফিয়ানের দিকে একটা হাত বাড়াতে চাইল। সুফিয়ান এগিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বুকে আগলে নিল। এ অবস্থাতেই ওয়ারেন আধ ভাঙা স্বরে ভেঙে ভেঙে বলল, আমার আর বেশি সময় নেই। কালকের বলা কথাগুলো বোধহয় রব কবুল করে ফেলেছেন। দুনিয়াতে আমি না চেয়েও আল্লাহর তরফ থেকে অজস্র নিয়ামত পেয়েছি। তবে সবকিছু যদি দুনিয়াতেই পেয়ে যায় তাহলে জান্নাত কেন বলেন? দুনিয়াতে যদি আমি আপনার সাথে আরো বহু বছর অতিক্রম করতে পারতাম তাহলে দুনিয়ার প্রতি আমার মায়া জন্মে যেত, যা আমি নিজেও চাই না। আমার মতে আপনার পাশে এখন এমন কাউকে দরকার যাকে নিয়ে আপনি দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আরেকটা অনুরোধ আমার, মায়ান আপনাকে অনেক ভালোবাসে, ওকে দূরে সরিয়ে দেবেন না। দয়া করে ওকে আগলে রাখবেন। আর আমি না থাকলেও আমার চেয়ে আদর যত্নে ওকে আগলে রাখতে পারেন। এ অবধি বলতেই ওয়ারেনের মুখ থেমে গেল। হাতগুলো নিস্তেজ হয়ে পড়ে গেল হসপিটালের বেডে। সুফিয়ান বিচলিত হয়ে ডাকলো, ওয়ারিন, ওয়ারিন, কথা বলো, কথা বলো আমার প্রিয়তমা। চুপ করে গেলে কেন? বলো, আমি তোমার মুখ থেকে আরো কথা শুনতে চাই। ওয়ারিন এই অবধি বলে ওয়ারিনকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল সুফিয়ান। তবে তার ডাকে আর সাড়া দিল না ওয়ারিন। সে যে ইতিমধ্যেই ইহজগতের মায়া ত্যাগ করেছে, এই কথাটা মেনে নিতে খুবই কষ্ট হলো সুফিয়ানের। হঠাৎ কান্না থেমে গিয়ে নিস্তেজ হয়ে গেল সে। বাইরের লোকেরা সুফিয়ানের ফোন থেকে ফোন করলো ইলহামকে। ওয়ারিন আর দুনিয়ায় নেই শোনা মাত্রই দাঁড়ানো থেকে ধপ করে মাটিতে বসে পড়ল সে। পাশে থাকা মাহাদিয়া ছুটে এসে ধরল তাকে। বিচলিত হয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে আপনার? ইলহাম নিস্তব্ধ মুখে বলল, শুধু সব শেষ। এ অবধি বলে ইলহাম আর কোনো কিছুর অপেক্ষা না করে পরিবারের কাউকে কিছু না বলে দ্রুত রবিনকে নিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। রাত প্রায় 11টা বেজে গেছে। এখনও সুফিয়ান আর ওয়ারিন বাসায় আসছে না দেখে ফাতেমা বেগমও চিন্তায় অস্থির হয়ে পড়লেন। মায়ানকে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, দেখ তো নিসা, তোর ভাইকে আরেকটা কল করে, এখনো আসছে না কেন ওরা? আল্লাহ না করুক কোনো বিপদ হলো নাকি, আল্লাহ হেফাজত করুন, আমিন। এরই মাঝে বাসার কলিং বেল বেজে উঠল। নিসা দৌড়ে গিয়ে দরজা খুলে জোরে এক চিৎকার দিয়ে উঠল। মেয়ের চিৎকারে পাশের রুম থেকে দৌড়ে আসতে চেয়ে বেশ কয়েকজন পুরুষ লোকের আওয়াজ শুনতে পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে কিছুটা উঁকি দিয়ে দেখল সুফিয়ানের শরীরে পাঞ্জাবির রক্তে ভেজা। কিছু লোক তাকে ধরাধরি করে এনে ঘরের সোফায় বসিয়ে ওয়ারেনের লাশটা কোনো রকমে ঘরে রেখে চলে গেল। অপরিচিত শহরে লোকজন একটু সহায়তা করেছে, এটাই অনেক। লোকজন চলে গেলে পাশের রুম থেকে ফাতিমা বেগম এগিয়ে এসে ওয়ারেনের লাশ দেখে এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেল। নিসা চিৎকার করে কাঁদতে কাঁদতে মায়ের চোখে মুখে পানি ঢালছে। এত কিছু ঘটে যাচ্ছে, তবে সুফিয়ান নিস্তব্ধ পাথর, চোখ মুখ যেন গভীর স্তব্ধ, একেবারে পাথর হয়ে বসে আছে সোফায়। ফাতিমা বেগমের জ্ঞান ফিরলে তিনি দৌড়ে গিয়ে সুফিয়ানের কাছে জিজ্ঞেস করলেন, কিভাবে কি হলো? তবে কোনো উত্তর দিল না সুফিয়ান। রাত 2টা-3টার দিকে রবিনকে নিয়ে ছুটে এলো ইলহাম। এসে বোনের মৃতদেহ দেখে ছুটে এসে বুকে জড়িয়ে নিল তাকে। শেষবারের মতো বোনের মুখটা মন ভরে দেখে নিল সে। এ অবস্থায় রবিন ইলহামকে শান্ত করে বলল, দয়া করে তুই এখন ভেঙে পড়িস না ভাই আমার। দেখ সুফিয়ান ভাইয়ের কি অবস্থা, ওনার দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখ ভাই। ইলহাম এক নজর তাকিয়ে দেখল সুফিয়ান পাথর হয়ে আছে, সারা শরীরে রক্তের ছড়াছড়ি, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ। ইলহাম এবার সুফিয়ানের কাছে গেল, পাশে বসে জিজ্ঞেস করলো, সুফিয়ান কথা বলো, কাঁদো, এভাবে নিশ্চুপ থেকো না ভাই আমার। তবে সুফিয়ানের মুখে কথা নেই। এই অবস্থায় সুফিয়ানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদল ইলহাম। রাতেই সবাইকে সাথে নিয়ে রওনা হলো ময়মনসিংহের উদ্দেশ্যে। ফজরের একটু আগে এসে পৌঁছালো বাড়িতে। এ পর্যন্ত বাড়িতে কেউ জানে না ওয়ারিনের মৃত্যুর কথা। তবে এখন বাইরের আশেপাশে লোকজনের চেঁচামেচি আর কান্নার আওয়াজে বাড়ির সবার ঘুম ভাঙল। সবাই দৌড়ে এলো কি হয়েছে দেখতে। তবে এই অবধি দেখেই যেন থমকে গেল সম্পূর্ণ পরিবার। রাশেদা বেগম এক চিৎকারে অচেতন। সালাম সাহেব হার্ট অ্যাটাক করলে আশেপাশের লোকজন তাকে ধরাধরি করে নিয়ে হসপিটালে ভর্তি করলেন। হঠাৎ করেই পুরো পরিবারে যেন নেমে এলো কালো অন্ধকারের ছায়া। এই অবস্থাতেই আর কাল বিলম্ব না করে ওয়ারেনের লাশ নিয়ে যাওয়া হলো তার শ্বশুর বাড়িতে। সেখানে দাফন কাফনের কাজ সমাধান করল আশেপাশের মহিলারা। ইতিমধ্যে খবর পেয়ে আত্মীয় স্বজনরাও দেখতে চলে এসেছে ওয়ারেনের লাশ। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন সবার বুকের ভেতর হাহাকার তুলে দিয়েছে। তবুও আল্লাহর ফয়সালার ওপর ধৈর্য ধরে সব মেনে নিতে হলো সবার। সেদিনের পর থেকে কেমন অস্বাভাবিক হয়ে পড়েছে সুফিয়ান।
তাই কিছু মাসের ছুটি নিয়ে ভালো করে তার চিকিৎসা করায় ইলহাম। এই কয়েক মাসে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে একদম বিধ্বস্ত সুফিয়ান। ওয়ারেনের মৃত্যু যেন পাথর বানিয়ে দিয়েছে তাকে। খানিকটা সুস্থ হলে চাকরির উদ্দেশ্যে ঢাকায় ফিরে গেল সে। তবে ঢাকার এই মাটি, এই বাতাসগুলো যেন খুব বেশি বিষাক্ত লাগে তার কাছে, যেন সবকিছু থেকে ওয়ারেনের রক্তের ঘ্রাণ পায় সে। তার এই কষ্ট বেশি দিন করতে হলো না, অল্প কিছুদিনের ভেতরেই ময়মনসিংহ মেডিকেলে বদলি হলো তার। একসময়ের পড়াশোনা, চাকরি বাকরির নিত্য সঙ্গী ঢাকা শহর এখন সবচেয়ে অপছন্দের স্থান সুফিয়ানের নিকট। তাই সেখান থেকে চিরতরে সবকিছু গোছগাছ করে অল্প দিনের মাঝে বাড়িতে সেটেল হলো সুফিয়ান। ওয়ারেনের মৃত্যুর পর মায়ানকে নিয়ে আসে রাশেদা বেগম। এখন মায়ানের দেখাশোনা ইফা আর মাহাদিয়াই করে। তবে মায়ান ইদানিং খুব বাবা বাবা করে কেঁদে অস্থির হয়। এ কথা জানতে পেরে ময়মনসিংহ ফিরে এসেই মায়ানকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার জোর আবদার নিয়ে হাজির হয় সুফিয়ান। স্ত্রীর বলে যাওয়া শেষ কথাটা বারবার কানে ভেসে ওঠে তার। মায়ান আপনাকে খুব ভালোবাসে, দয়া করে আপনি দূরে সরিয়ে দেবেন না, ওকে আপনি আগলে রাখবেন। আর আমার অবর্তমানে ওকে যে আমার মতো আগলে রাখবে সে হলো এ অবধি বলেই আর বলতে পারেনি ওয়ারিন। কি জানি কি বলতে চেয়েছিল সে, হয়তো কি বলতে চেয়েছে তা ভালো করে বুঝতে পেরেছে সুফিয়ান, তবে তা আর কখনো বুঝতে চায় না সে। তার জীবনটা এখন থমকে গেছে ওয়ারিন ইকরাতেই। মনে মনে নিয়ত করেছে সারা জীবন ওয়ারিনের স্মৃতি আর মায়ানকে নিয়ে কাটিয়ে দেবে, কেননা ওয়ারিনের স্থানে আর কাউকে জায়গা দিতে পারবে না সে। জীবনের প্রথম ভালোবাসা, এর ব্যথা কি করে ভুলবে সুফিয়ান? হায় রে, হালাল ভালোবাসা হারানোর বেদনা বুঝি এতই তিক্ত? তবে সুফিয়ানের এই আবদারে রীতিমতো নির্বাক পরিবারের সদস্যরা। কি বলছে সুফিয়ান এসব? ওয়ারিন নেই, তারপরও সে ওয়ারিনের বাচ্চাকে নিয়ে নিজের কাছে রাখবে, এ কি করে সম্ভব? সবাই ভেবেছিল ওয়ারিনের মৃত্যুর পর হয়তো আর কোনোদিন মায়ানের সাথে কোনো যোগাযোগে রাখবে না সুফিয়ান। অথচ ছেলেটা নিজের কেউ না জানা সত্ত্বেও শুধু মাত্র ওয়ারিনের অংশ ভেবে নিজের কাছে রাখতে চায় তাকে। সেদিন শুরুতে হাত জোর করে ফিরিয়ে দিতে চাইলেও শেষমেশ সুফিয়ানের একরকমতে মায়ানকে তার সাথে পাঠাতে বাধ্য হয় সবাই। তবে জোর করে মায়ানকে ফিরিয়ে নিয়ে এলেও রাত 1-2টার দিকে মায়ের অভাব টের পায় মায়ান। নানির বাড়িতে থাকা অবস্থায় হয়তো ইফা নয়তো মাহাদিয়াকে পেয়ে সে ওয়ারিনের অভাব বুঝেনি। তবে এখন যেন কান্না থামানো দেয়। সুফিয়ান কোলে তুলে অনেক চেষ্টা করে কান্না থামানোর। এমনিতে ওয়ারিন থাকাকালীন সময় কখনো কাঁদলে সুফিয়ান কোলে নিলেই থেমে যায়, অথচ আজ যেন কোনোভাবেই কাজ হচ্ছে না। মায়ানের এমন কান্নার পাশের রুম থেকে উঠে আসে ফাতেমা বেগম এবং নিসা। তারাও খানিকক্ষণ চেষ্টা করে কান্না থামানোর, তবে তা কাজে দেয় না। শেষে বাধ্য হয়ে ফাতেমা বেগম ছেলেকে বলে, তুই কি পাগল হয়েছিস সুফিয়ান? তুই একা একটা পুরুষ হয়ে কিভাবে এই বাচ্চাকে মানুষ করবি? তাছাড়া তোরও তো একটা ভবিষ্যৎ আছে বাবা। মায়ের কথায় রেগে গিয়ে বলে সুফিয়ান, আম্মা আপনি ভুল বলেছেন, আমার ওয়ারিনই আমার ভবিষ্যৎ, ওর স্মৃতিগুলোই আমার ভবিষ্যৎ। ও আমাকে মায়ানের দায়িত্ব দিয়ে গেছে, আমি তা কোনোভাবে অবহেলা করতে পারি না। ছেলেকে বোঝাতে না পেরে অবশেষে বাধ্য হয়ে ফাতেমা বেগম রাশেদা বেগমকে ফোন দেয়। সব শুনে রাতেই ইলহাম রাশেদা বেগম আর ইফাকে গিয়ে দিয়ে আসে ফাতেমা বেগমের বাড়িতে। রাতে ইফা আর রাশেদা বেগমকে পেয়ে শান্তির ঘুম দেয় মায়ান। পরদিন রাশেদা বেগম আর সুফিয়ানকে বুঝিয়ে বলে মায়ানকে তাদের সাথে নিয়ে যাওয়ার কথা। তবে এতেও সে এক বুক শূন্যতা নিয়ে বলে, দেখুন মা, আমি এখনো আমার ওয়ারিনকে হারানোর বেদনাতে কাতর। এর মাঝে এই সন্তানকে নিয়ে আপনারা আমাকে একেবারে শূন্য করে দিবেন না দয়া করে। আমি ওকে নিয়ে আমার জীবনের উদ্দেশ্য খুঁজতে চাই। কিন্তু বাবা, এ অবধি বলে সুফিয়ানের চোখের পানি আর কিছু বলতে দিল না রাশেদা বেগমকে। তিনিও 2 ফোঁটা অশ্রু ফেলে মন থেকে সুফিয়ানের জন্য দোয়া করলেন। সত্যি ছেলেটা এক অমূল্য রত্ন। আহারে, কি ভাগ্য করে আমার মেয়েটা ওকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। ইফা মাকে ডেকে জিজ্ঞেস করলো, আম্মু ভাইয়া কি বলল, নিয়ে যাব আমাদের সাথে মায়ানকে? রাশেদা বেগম অশ্রুস্নিগ্ধ নয়নে জবাব দিল, না রে মা, তা করতে পারবো না, আমি এত পাষাণী হতে পারবো না। ছেলেটা চোখের জল ফেলে আমার কাছে আবদার করেছে, মায়ান নাকি তার জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য। মায়ানকে কেড়ে নিয়ে যেন তার হৃদয়টা শূন্য না করে দিই। এখন আমি কি করি বলতো? কিভাবে জোর করে সাথে নিয়ে যায় মায়ানকে? পিচ্ছি বাচ্চাটাও তো মাকে ছাড়া থাকতে চায় না। তারপর খানিকক্ষণ ভেবে বলল রাশেদা বেগম, আচ্ছা এক কাজ কর, তুই কিছুদিনের জন্য এখান থেকে যা, তারপর পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে না হয় এসে নিয়ে যাব আমি। এখানে থাকার কথা শুনে শুরুতে ইফা খানিকটা ইতস্তত করলেও পরবর্তীতে মায়ানের কথা ভেবে তাকে এখানে থাকতে হলো। ইফার এখানে থেকে যাওয়ায় ফাতেমা বেগম আর নিসাও বেশ খুশি হয়েছে। সারাদিন মায়ান ইফার কাছে থেকে একটুও কাঁদেনি। পরে রাতে সুফিয়ান ফিরলে তাকে তার কাছে নিয়ে রেখেছে। মাঝরাতে আবার কাঁদলে নিসাকে নিয়ে আবার ইফার কাছে পাঠিয়েছে। পরপর 2 দিন কেটে গেলে এই দৃশ্য যেন খানিকটা নাড়া দিয়েছে ফাতেমা বেগমকে।
তিনি লক্ষ্য করেছেন মায়ান একটা শিশু বাচ্চা হয়েও কেমন বুঝিয়ে দিচ্ছে ওয়ারিনের পরিবর্তে সব সামলে নিতে হয়তো ইফাই পারবে। নিজের মাথাতে এই চিন্তা নিয়ে ঘুরপাক খেতে খেতে আরও 2 দিন কেটে গেছে। ফাতেমা বেগম আরও কাছ থেকে ইফার চলাফেরা প্রত্যক্ষ করেছেন। ইফার চলাফেরা লক্ষ্য করলেই আর কি, তাতে যে কেউ মুগ্ধ ব্যতীত আর কিছুই হবে না। মেয়েটা যেমন নম্রভদ্র তেমনই গুণবতী আর রূপবতী। আল্লাহ যেন সব উত্তম গুণ তার মাঝে ঢেলে দিয়েছেন। ফাতেমা বেগমের চিন্তায় যেন মাথা ফেটে যাওয়ার উপক্রম। কি করব আমি? কি করে এই প্রস্তাব আমি উপস্থাপন করব ওদের বাড়িতে? পরে যদি ওনারা মনে করে আমি উপকারের প্রতিদান চাইছি। আল্লাহ তুমি পথ দেখাও, বলো আমার কি করা উচিত। আমি যে নিজের সন্তানের এই অবস্থাও 2 চোখে সহ্য করতে পারছি না আর। হে রব, এমন অসহনীয় অবস্থা থেকে তুমি আমার সন্তানকে রক্ষা করো, আবার তার জীবনটাকে হাসি খুশি দিয়ে স্বাভাবিক করে তুলো। আল্লাহ, এই অভাগী বান্দির ডাক শুনো হে রব। সেদিন মনে প্রাণে অজস্র দোয়ার পরে কি যেন কি ভেবে তিনি গেলেন সুফিয়ানের কাছে। সুফিয়ান তখন শুয়ে শুয়ে মায়ানকে নিয়ে খেলা করছিল। এ সময় মাকে দেখে বলল, দেখুন আম্মা, মায়ান কিভাবে হাসছে। ফাতেমা বেগম মায়ানকে লক্ষ্য করে নিজেও একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ দেখছি তো, এখন তো হাসবেই, এখন যে মাকে কাছে পেয়েছে। যদিও এখানে মা বলতে ফাতেমা বেগম ইফাকে বুঝিয়েছে, তবে খানিকের জন্য যেন সুফিয়ানের চোখে ভেসে উঠল ওয়ারিনের চেহারা। হঠাৎ মুখটা আবার মলিন হয়ে গেল। ফাতেমা বেগম ছেলের চেহারা লক্ষ্য করে অশ্রুসিক্ত নয়নে বললেন, দেখেছিস তোর আর ইফার দুজনের কাছে কি সুন্দর হাসি খুশি থাকে মায়ান, আবার তোদের দুজনের মধ্যে শুধু একজনের কাছে কিন্তু কোনোভাবেই রাখা যায় না ওকে। ও হয়তো চায় তোদের দুজনের কাছে একত্রে মানুষ হতে। মায়ের কথায় খানিকটা রেগে গিয়ে জবাব দিল সুফিয়ান, কি বলছেন এসব আম্মা আপনি? একবারও ভেবেছেন এর বাস্তব পরিণতি? আমার সামনে বলেছেন, দ্বিতীয়বার এই কথা আর কাউকে বলতে যায়েন না। তাছাড়া আম্মা, ওয়ারিন মারা গেছে 6 মাসও হয়নি, এর মাঝে আপনি আবার এগুলো শুরু করে দিয়েছেন। দয়া করুন আমার উপর, আমি আর এগুলোতে জড়াতে চাই না। এবার ফাতেমা বেগমও রেগে গিয়ে বললেন, তুইও যা শুরু করে দিয়েছিস তা আমি আর মানব না, আর মানতে পারছিও না। আমি বুঝলাম না, আল্লাহর প্রিয় বান্দিকে আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ তার মেহমান বানিয়ে নিয়ে গেছে, এতে তো তোর এমন সন্ন্যাসী বেশ ধরার কিছু নেই। কি অবস্থা করেছিস তুই নিজের খেয়াল করেছিস? তোর কি আমাদের নবীজির থেকেও বেশি মায়া, বেশি মহব্বত নিজের স্ত্রীর প্রতি? তিনি কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর ব্যথিত হননি? হয়েছে, তবে ধৈর্য ধরেছে আর নতুন করে সব শুরুও করেছে। আর তুই কিনা এখানে নিজের জীবনের সমাপ্তি টানতে চাচ্ছিস? আমি এসব মানব না। আমি নিয়ত করেছি আজই রাশেদা আপা আর সালাম ভাইয়ের সাথে এ নিয়ে আলোচনা করব, তারপর দেখি কি হয়। আপনার যা ইচ্ছা তাই করুন আপনি, তবে আমিও এসব আর মেনে নিব না। হ্যাঁ, আমি আমার ইচ্ছা মতোই কাজ করব। এত ভালো একটা মেয়ে আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি তোর মতো বোকা না। তাছাড়া মায়ানকে তুই জোর করে নিয়ে এসেছিস তাকে নিজের কাছে রেখে মানুষ করবি বলে। আল্লাহ আমাকে মাফ করুন, আজ তোকে বোঝানোর জন্য হলেও সত্যিটা আমার বলতেই হচ্ছে। মায়ান তোর নিজের সন্তান না, তুই শুধু ওয়ারিনের কথা ভেবে ওর দায়িত্ব নিতে চাচ্ছিস। ঠিক তেমনই মায়ান ইফারও সন্তান না, ও ওর বোনের কথা ভেবে সারা জীবন মায়ানের মা হতে পারবে। এতে ওদের দিক থেকে কোনো অসম্মতির কিছু তো আমি দেখছি না আমি, বলে হনহন করে বেরিয়ে এলো ফাতেমা বেগম। পাশের রুমের বেলকনিতে দাঁড়িয়েছিল ইফা আর নিসা। ফাতেমা বেগমের সবগুলো কথা কানে আসায় ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে দুজনই। নিসা বারবার ইফার মুখের দিকে তাকাচ্ছে। বিশেষ করে ফাতেমা বেগম যখন বলছিল মায়ান সুফিয়ানের কেউ না, তখন তার মুখটা যেন মলিন হয়ে এসেছে। তাই নিসা কথা ঘুরাতে বলে উঠল, আপু তুমি আর কতদিন এখানে থাকবে? তুমি এই বাসায় থাকলে আমার খুব ভালো লাগে। ইফা নিজেকে স্বাভাবিক করে জবাব দিল, জানি না, আমি দেখি, আম্মু বলেছে এসে নিয়ে যাবে। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, মায়ানকে গোসল করাতে হবে, ওকে ভাইয়ার কাছ থেকে নিয়ে আসো। নিসা ইফার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি। নিসা চলে যেতে ইফার 2 চোখ পেয়ে অঝরে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। বোনের বিরহে অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। বারবার চোখে ভেসে উঠছে ওয়ারিনের দুষ্টুমি মাখা কথাগুলো। আহা বোন আমার, আল্লাহ তোমাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ফাতেমা বেগম নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হাতে ফোন নিল কল করবে বলে রাশেদা বেগমকে। এরই মধ্যে রাশেদা বেগমই কল করে বসল তাকে। দ্রুত কল রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ কুশল বিনিময় করে যেই না ফাতেমা বেগম কথাটি বলতে যাবেন রাশেদা বেগমকে, তখনই তিনি বলে উঠলেন, আপা একটা কথা বলার ছিল। কাল আমি এসে ইফাকে নিয়ে যাব, আসলে ওর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। 2 দিন পরে ওরা বলেছে ওকে দেখতে আসবে, তাই ভাবলাম আগেই আপনাকে একটু জানিয়ে রাখি। কথাটা শুনে যেন থমকে গেল ফাতেমা বেগম, তার মুখ স্তব্ধ হয়ে গেছে। এর মাঝে ইফা প্রবেশ করল এ ঘরে। ফাতেমা বেগমের মুখ দেখে সে সব বুঝতে পারছে। মনে মনে ভাবল, আল্লাহ, আন্টি একজন সরল মানুষ, তাই সরলভাবে চিন্তা করে উনি একথা ভেবেছেন, তবে এটা কি আদৌ সম্ভব? ধরে নিলাম বাবা মাও এসবে রাজি হলেন, তবুও তো আমি চিরকাল তোমার কাছে যাকে চেয়েছি সে কিভাবে সুফিয়ান ভাই হতে পারে? এসব কথা আল্লাহ, আমি কি ভাবছি?
এটা কোনোদিনও সম্ভব না। ফাতেমা বেগম ইফাকে তার দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা হকচকে উঠলেন। কম্পিত কণ্ঠে বললেন, এসো মা, এদিকে আমার পাশে বসো। তোমার মা ফোন দিয়েছিলেন, বললেন কাল নাকি তোমাকে নিতে আসবে। এ অবধি বলতে তার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। যদিও এর কারণ জানে ইফা, তবুও জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি, আপনার চোখে পানি কেন? না না মা, কিছু না, আসলে কাল তুমি চলে যাবে তো আজ আবার মায়ানকে তোমাদের বাসায় ফিরিয়ে নেওয়ার কথাটা সুফিয়ানকে কিভাবে বোঝাবো সেটাই ভাবছি। ছেলেটা আমার বড্ড অবুঝ হয়ে গেছে। মা হয়ে ওর এই দুরবস্থা আমার আর সহ্য হতে চায় না মা। তাই চোখের আর কি দোষ, যখন তখন বৃষ্টি ছড়ায়। থাক আন্টি, আপনি কাঁদবেন না। ভাইয়া একজন প্রকৃত দিনদার ব্যক্তিত্ব। আল্লাহ ওনাকে সাবরুন জামিল দান করুন, আমিন। এবার ফাতেমা বেগম যেন কি একটা ভেবে আরও খানিকটা ইফার দিকে ঘুরে বসল। তারপর হঠাৎ ইফার হাত দুটো ধরে বলল, ইফা, তোমাকে একটা কথা বলবো। এই কথায় যেন ইফার মনে কেউ হাতুড়ি দিয়ে আঘাত হানল। হে আল্লাহ, আন্টি কি আমাকে সুফিয়ান ভাইয়ের কথা বলতে চাইছেন? হায় হায়, এখন এ ব্যাপারে কথা বললে আমি আর এক মুহূর্ত এখানে স্বস্তিতে থাকতে পারবো না। আল্লাহ, উনি যেন এ বিষয়ে কিছু না বলেন। মনে মনে এসব দোয়াই করে যাচ্ছিল সে। তার মাঝে আবার কি যেন ভেবে ফাতেমা বেগম আর সেই কথাটা বলল না। তাই কথা ঘুরিয়ে বলল, তোমাকে নাকি কাল দেখতে আসবে শুনলাম তোমার মায়ের থেকে। তুমি একটা ভালো মেয়ে, দোয়া করি আল্লাহ তোমার মনের সকল আশাগুলো কবুল করুন, আমিন। আজ বাসায় চলে যাবে ইফা, তাই ফজরের নামাজ আদায় করে ফাতেমা বেগমকে বলে বোরকা হিজাব পরে নিল ওয়ারিনের কবর জিয়ারত করতে যাবে বলে। এত সকালে মায়ানের ঘুম ভেঙে গেছে, তাই ইফা মায়ানকে কোলে নিয়েই নিসাকে সাথে নিয়ে রওনা হলো ওয়ারিনের কবরের কাছে। এখনও অন্ধকার সম্পূর্ণ কাটেনি, আবছা আবছা আলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ইফার পা থেমে গেল। শরীরটা ঝাঁকি দিয়ে উঠল তার ভয়ে। পাশ থেকে নিসা ডেকে বলল, কি হলো আপু, থেমে গেলে কেন? ইফা খানিকটা ভয়ে ফিসফিসিয়ে বলল, নিসা, দূরে দেখো, ওই কবরের কাছে সাদা কি যেন দেখা যাচ্ছে। কোনো জিন হবে নাকি? আমি তো মায়ানকে সাথে নিয়ে এলাম ওর মায়ের কবর জিয়ারত করাবো বলে। নিসা আরও খানিকটা উঁকি দিয়ে দেখার চেষ্টা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হো, ওইটা ভাইয়া, জিন না। সে প্রায় সময় এসে ভাবির কবর জিয়ারত করে, এটা নতুন কিছু না। ইফা প্রচণ্ড অবাক হলো। মনে মনে ভাবছে, সত্যি একজন মানুষ কি করে নিজের স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে? সত্যি ওয়ারিন, তুই তো মরে গিয়েও জিতে গেছিস। এমন মানুষের ব্যবস্থা আল্লাহ কি করে তোকে করে দিয়েছিলেন? এ সময় দূর থেকে সোফিয়ানকে দেখে অসম্ভব মায়া হচ্ছিল ইফার। আহা, লোকটা কি পবিত্র! আল্লাহ, তুমি ওনার দুঃখকে হালকা করে দাও, ওনাকে তুমি স্বাভাবিক করে দাও মালিক। সত্যি ওনার অবস্থা চোখে দেখে সহ্য করা যায় না। তাই ভয়ে ভেঙে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো। সুফিয়ান কারো পায়ের আওয়াজে পেছনে ফিরে তাকালো, দেখলো মায়ানকে নিয়ে ইফা আর নিসা দাঁড়িয়ে আছে। তাই ওখানে আর না থেকে দোয়া শেষ করে হাতের বাহু দিয়ে 2 চোখ মুছে উঠে চলে আসছিল। তখনই ইফা সালাম দিল। সুফিয়ান কোনো রকমে নিচের দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে চলে গেল। ইফা চেয়েছিল মায়ানের ব্যাপারে কিছু কথা বলবে, তবে মনে হচ্ছে না এই অবস্থায় কিছু বলা ঠিক হবে। তাই কিছুক্ষণ মায়ানকে নিয়ে কবর জিয়ারত করল। ওয়ারিনের কবরের মাটিতে হাত দিয়ে ইফা অনবরত কাঁদছে। মায়ান অবুঝ শিশু হলেও হাত দিয়ে ইফার চোখের পানিগুলোকে সরাচ্ছে। ইফার মনটা যেন কেন এত অস্থির হয়ে উঠল, কেন যেন সব ভার ভার লাগলো তার কাছে। দুপুর নাগাদ রাশেদা বেগম আর সালাম সাহেব এলো ইফাকে নিতে। যদিও সালাম সাহেব এসেছিল সুফিয়ানকে বলে মায়ানকে সাথে নিয়ে যাবে বলে, তবে সুফিয়ানের চেহারা দেখে তিনি আর সে দাবি তার সামনে উপস্থাপন করতে পারল না। তাই চুপচাপ ইফাকে নিয়ে চলে এলো। 2 দিন হয়েছে ইফা ওই বাড়ি থেকে এসেছে। এর মাঝে একদিন নিসা ফোন করে বলেছে মায়ান নাকি রাতে অনেক কান্না করে। সুফিয়ান অনেক কষ্টে রাত জেগে তার কান্না থামানোর চেষ্টা করে। কথাটা শুনে যেন ইফার মনটা অনেক খারাপ হয়ে গেল। হঠাৎ ফাতেমা বেগমের সুফিয়ানকে বলা কথাগুলো কানে বেজে উঠল তার। আচমকায় মনে মনে বলে উঠল, হে আল্লাহ, কি করা উচিত আমার? হে আল্লাহ, কি করে করব আমি? নাকি আন্টি যা বলেছিল তা? না না, এটা অসম্ভব। আর উনিই বা কি? যা নিজের জন্য কঠিন সেটা কেন নিজের উপর বহন করতে হবে? আন্টি তো একটা কথা ঠিকই বলেছে, প্রকৃতপক্ষে মায়ান তো ওনার কেউই না, তবুও তার জন্য এত কষ্ট কেন করতে হবে? আমরা তো আছি, এই কথা ওনাকে কে বোঝাবে? আজ ইফাকে দেখতে এসেছে ছেলেপক্ষ। পাত্র হাফেজ মাওলানা মুফতি, খুবই দিনদার মানুষ, পরিবারও মার্জিত সম্ভ্রান্ত। তাই এবার ইফার না করার কোনো সুযোগ নেই। বরং শুরুতে ইফার সম্মতি ছিল বলে সালাম সাহেব পাত্রকে সরাসরি বাড়িতে আসার দাওয়াত করেছেন। তাই বাধ্য হয়ে শেষে ইফাকে পাত্রের সামনে যেতে রাজি হতে হলো। মাহাদিয়া একটা শাড়ি পরিয়ে সুন্দর করে হিজাব পরিয়ে রেডি করে দিল ইফাকে। তবে আশ্চর্যজনকভাবে রেডি করার সময় ইফার চোখ পেয়ে অনবরত অশ্রু ঝরে পড়ছে। মাহাদিয়া অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে ইফা, তুমি এভাবে কাঁদছ কেন? না না ভাবি, কিছু না, আজ ওয়ারিনের কথা খুব মনে পড়ছে তো তাই। সত্যি?
মনে মনে ভাবছে, সত্যি আমি কি এজন্যই কাঁদছি? কেন হঠাৎ এত অস্থির লাগছে আমার? উফ, কেন যে এমন অস্বস্তি লাগা শুরু হলো? কিছুক্ষণ পর আব্দুল সালাম সাহেব নিজের মেয়েকে নিয়ে গেলেন পাত্রপক্ষের সামনে। ইফার পা যেন কোনোভাবেই এগোতে চাচ্ছে না। হয়তো জীবনের প্রথমবার পাত্রপক্ষের সামনে যাওয়া, তাই এমন লাগছে। ইফাকে দেখে পাত্রপক্ষের সবারই খুব পছন্দ হলো। তারা এক বাক্যে বলে দিল, মেয়ে আলহামদুলিল্লাহ, আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনাদের সম্মতি থাকলে আমরা সামনের সপ্তাহে আক্ত করিয়ে রাখতে পারি। সব দিক থেকে আগে থেকে খোঁজ খবর নেওয়া, তাই সালাম সাহেবও বিলম্ব করতে চান না, তাই তিনিও রাজি হলেন। পাত্রপক্ষ চলে গেল। ইফা প্রচণ্ড অস্বস্তি নিয়ে এসে নিজের ঘরে ঢুকল। পাত্র ভালো, পরিবার দিনদার, তবুও তার এত খারাপ লাগা কিসের বুঝতে পারছে না। তাই মনে মনে নিয়ত করেছে আজ থেকে ইস্তেখারা করা শুরু করবে। শাড়িটারি পাল্টে সবে মাত্র খাটে ক্লান্ত শরীরটা এলিয়ে শুয়েছে ইফা। তখনই রাশেদা বেগমের ডাক, ইফা ইফা, দ্রুত বোরকা বের করে রেডি হয়ে আয়, হাসপাতালে যেতে হবে। কি হাসপাতাল? এই হাসপাতাল শব্দটার সাথে কি যেন এক আতঙ্ক মিশে আছে। শুনলেই ভয়ে গা ছিমছিম করে। দ্রুত এক লাফে উঠে দৌড়ে গেল ইফা। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? রাশেদা বেগম খুবই বিচলিত হয়ে ব্যাগে কয়টা কাপড় নিতে নিতে বলল, আর কি হবে, যেখানে যাচ্ছি সেখানেই বিপদ। আজ বিকেল থেকে নাকি মায়ান প্রচণ্ড বমি করছে। পরে সন্ধ্যার দিকে সুফিয়ান তাকে হাসপাতালে ভর্তি করেছে। কি যে শুরু হলো, সংসারটায় সব দিক দিয়ে শুধু বিপদ। মায়ান অসুস্থ শুনে ইফার অন্তরটা ধপ করে উঠল। দ্রুত রেডি হয়ে মায়ের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি থেকে নেমে দ্রুত শিশু ওয়ার্ডের দিকে গেল। কেবিনে প্রবেশ করে দেখতে পেল ফাতেমা বেগম মায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। পাশে সুফিয়ান বসে অত্যন্ত স্নেহের সাথে ছেলের মাথায় হাত বোলাচ্ছে। ইফা গভীর মনোযোগে খেয়াল করলো তার চোখে মুখে প্রচণ্ড মায়া। আহা, একজন মানুষ কতটা অমায়িক হতে পারে তা যেন সুফিয়ানকে দেখলে বোঝা যায়। মনে হচ্ছে মায়ান তার হৃদয়, আর মায়ানকে কেড়ে নিলে সে হৃদয়হীনতায় বিধ্বস্ত হয়ে পড়বে। রাশেদা বেগমের ডাকে যেন ঘোর ভাঙল ইফার। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয়। ঘোর ভেঙে ইফা এগিয়ে এলো। সুফিয়ান বেড থেকে উঠে দাঁড়িয়ে রাশেদা বেগমকে সালাম দিয়ে বসতে দিল। রাশেদা বেগম দুই হাত বাড়িয়ে দিয়ে মায়ানকে কোলে নিল। ইফাও মায়ানের কাছে গিয়ে ওকে একটু আদর করলো। ইফা অতি আগ্রহে জিজ্ঞেস করলো, আন্টি, ওকে কি খাইয়েছিলেন? ফাতেমা বেগম জবাব দিল, ঘরে পোলাও রান্না হয়েছিল, বেশি না, একটু সামান্য পোলাও খাইয়েছিলাম। এর কিছুক্ষণ পর থেকেই সমানে বমি করছে। শেষে কোনো উপায় না পেয়ে হাসপাতালে নিয়ে এলাম। জি, ওর একদম ছোট থেকে প্রচণ্ড গ্যাসের সমস্যা, হালকা তেল জাতীয় কিছু খেলে সমস্যা হয়ে যায়। তো ওকে কয়দিন ভর্তি রাখতে হবে। কি বলল? না না, ভর্তি রাখবে না, কিছু ঔষধ দিয়েছে, সেগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে বলেছে। ও। এবার রাশেদা বেগম খানিকটা ইতস্তত করে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি তোমার কষ্ট বুঝি, তবে তুমিও একটু বুঝার চেষ্টা করো। মায়ান এখনো ছোট, এ বয়সে ওকে তুমি একজন ছেলে হয়ে একা মানুষ করতে পারবে না বাবা। তোমার মায়েরও বয়স হয়েছে, তার চেয়ে বরং ওকে আজ আমরা আমাদের সাথে নিয়ে যাই। তোমার ওর কথা মনে হলে তুমি আমাদের বাসায় চলে এসো। তুমি আমার সন্তান, সারা জীবন আমার সন্তান স্বরূপই থাকবে, তাতে ওয়ারিনের থাকা না থাকা কিছু যায় আসে না। কথাগুলোতে সুফিয়ানের মুখটা মলিন হয়ে গেল। শটটাকে নরম করে বলল, জি ঠিক আছে, নিয়ে যান মা। কথাটা বলতে যেন অনেক কষ্ট করতে হয়েছে সুফিয়ানকে। সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে ফাতেমা বেগম দুমড়ে কেঁদে উঠলেন। ইফা মনে মনে ভাবছে, হায় আল্লাহ, ওনার থেকে মায়ানকে নিয়ে যেতে আমারই কলিজা ফেটে যাচ্ছে। না জানে ওনার কতটা কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি ওনার অন্তরে প্রশান্তি দাও মালিক। তারপর রাতেই মায়ানকে নিয়ে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে রাশেদা বেগম। তবে রাতে সুফিয়ানের বাবার আসার কথা তাদের বাসায় মায়ানের কিছু জিনিসপত্র দিয়ে যাওয়ার জন্য। বাসায় ফিরে ইফা মায়ানকে নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পরে রাশেদা বেগম এসে মায়ানকে নিয়ে গেল। বলল, সুফিয়ান এসেছে, এখন চলে যাবে, তাই মায়ানকে দেখতে চাইছে। রাশেদা বেগম চলে গেলে ইফা পর্দার আড়ালে দাঁড়িয়ে সুফিয়ানের দিকে লক্ষ্য করলো। সুফিয়ান মায়ানকে কোলে নিয়ে তার কপালে হাতে মুখে কয়েকটা চুমু এঁকে দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আচমকাই সুফিয়ানের চলে যাওয়ার দৃশ্য ইফার অন্তরে বেদনা অনুভব করাচ্ছে। এই বেদনার কারণ অজানা, তবে জানার চেষ্টা করলে বিষয়টা পরিষ্কার হবে। তবে তা হয়তো না জানাই ভালো। আল্লাহ, তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো মালিক। তাই ইফা ঘরে চলে গেল। রাতে মায়ানকে কোলে নিয়ে মাহাদিয়ার কাছে গেল। বেশ খানিকক্ষণ মাহাদিয়ার সাথে গল্প করে বলল ইফা, আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মাহাদিয়া আগ্রহ নিয়ে বলল, বলো। আচ্ছা ভাবি, ধরো একজন মানুষের জন্য তুমি কিছু করতে চাইছ এবং এটা তার জন্য উত্তম, কিন্তু সে বিষয়টা মেনে নিবে না, তখন তোমার কি করা উচিত? এমন বিষয় মন থেকে বাধা দেওয়া উচিত? মানে কি বললে, কিছুই তো বুঝলাম না। ওহ, বুঝনি? আচ্ছা বাদ দাও, তুমি বুঝবে না। কেন, কি হয়েছে ইফা, তুমি এত চিন্তিত কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আচ্ছা আমি যাই, নামাজ পড়ব বলে কোনো রকমে মাহাদিয়ার কাছ থেকে ফিরে এলো ইফা। রাতে অনেক কিছু ভেবে ইস্তেখারা করলো ইফা, তবে ইস্তেখারার নিয়ত কি করবে সেটাও এখন ভেবে পাচ্ছে না।
আহা কি কপাল। আচ্ছা থাক রব, আমি ইস্তেখারা করছি, বাকিটা তোমার ইচ্ছা। পরে যা উত্তম সেটাই আমার জন্য সহজ করে দিও তুমি। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে গেল। কাল দিন পরে ইফার আক্ত। কথাটা মনে পড়লেই দুঃখে অন্তরটা কেঁদে উঠছে। এই ভেবে যে এরপর নিজের পরিবারটাও তার পর হয়ে যাবে। এর কিছুদিন পরই হয়তো বিয়ে করে নিয়ে চলে যাবে তাকে। তখন চাইলেও আর যখন তখন বাড়িতে আসা যাবে না। আর মায়ানকেও দেখা যাবে না। ভেবেই কি যে কষ্ট হচ্ছে। পরশু ইফার আক্ত, তাই আজ রাতেই রাশেদা বেগম তার বেশ কিছু নিকট আত্মীয়দের ফোন করে বাসায় দাওয়াত করেছে। তাদের মাঝে ফাতেমা বেগমও আছেন। তবে ফাতেমা বেগম জানিয়েছেন তিনি সুফিয়ানকে বাসায় একা রেখে আসতে পারবেন না, তাই নিসাকে পাঠাবেন। তবে শেষে মাহাদিয়ার আর ইফার অতিরিক্ত জোড়াজুড়িতে তাকে আসতে হয়েছে আক্তের আগের দিন। এই কয়দিন একটানা ইস্তেখারা করেও ইফা তেমন কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো ইঙ্গিত না পেয়ে আজ রাতেই শেষবারের মতো ইস্তেখারা করল। মনে মনে নিয়ত করল, হে রব, আজই শেষ সময়, যা আমার জন্য উত্তম আপনি তাই নির্ধারণ করুন। আমার এতদিনের দোয়া, এতদিনের অপেক্ষা, যে অনিশ্চিত মানুষটির জন্য তাকে আপনি আমার জীবনের রহমত স্বরূপ পাঠান, যেন তাকে পাওয়ার পরে আমার কোনো অপ্রাপ্তি না থাকে, আমিন। মনে এক বুক অনিশ্চয়তা নিয়ে ঘুমালেও মধ্যরাতে এক আশ্চর্যজনক স্বপ্নে সবকিছু যেন তার কাছে পরিষ্কার হয়ে গেল। ইফা স্বপ্নে দেখল সে মায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওয়ারিন তার পছন্দের একগুচ্ছ হাসনায়না ফুল এনে ইফার হাতে দিল আর বলল, আপু, আমার পছন্দের জিনিস তোমার হাতে তুলে দিলাম, তুমি তা আগলে রেখো। স্বপ্ন শেষ করে এক লাফে উঠে পড়ল ইফা। এ কেমন আশ্চর্যজনক স্বপ্ন ছিল। গভীরভাবে ভাবতেই সবটা তার সামনে ক্লিয়ার হয়ে গেল। দ্রুত উঠে অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে সিজদায় পড়ে অনবরত কাঁদল ইফা। হে আল্লাহ, তুমি আমাকে যে ইঙ্গিত দিয়েছ আমি তা বুঝতে পেরেছি, তবে তা কি করে সম্ভব? আল্লাহ, যদি এটাই আমার ভাগ্যের ফয়সালা হয় তাহলে তুমি তা আমার জন্য সহজ করে দাও হে রব। সকালে রাশেদা বেগম ইফাকে সাথে নিয়ে আক্তের জন্য কিছু কেনাকাটা করতে এসেছেন। তিনি ইফার জন্য বেশ কিছু শাড়ি পছন্দ করেছেন, তবে সেগুলো ইফার পছন্দ না। অবশেষে সে নিজের পছন্দে দেখে শুনে একটা সাদা গাউন আর সাদা সুন্দর কারচুপির ভারী কাজ করা একটা হিজাব নিয়েছে। রাশেদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করছেন, কিরে ইফা, বিয়েতে কি কেউ সাদা কাপড় পরে? লাল কিছু নেই? ইফা মায়ের কথার জবাবে হালকা হেসে উত্তর দেয়, সাদাই নেই আম্মু, কে জানে যদি এই বিয়ে আমার জন্য মৃত্যুতে পরিণত হয়। সাদা কাপড় নিলে তা কাফনের কাজে দেবে। এ কি অলক্ষণে কথাবার্তা ইফা। তোর পছন্দের কথা মাথায় রেখে এমন জায়গায় বিয়ে ঠিক করেছি যেন তুই এসব কথা বলতে পারিস। তার জন্য এমনিতে একটার পর একটা বিপদ আপদ লেগেই আছে, তার মধ্যে আবার এসব কথা। বাসায় ফিরে ইফা মায়ের কাছে জানতে চায়, আম্মু, এখানে বিয়ে হলে কি আমি মায়ানকে সাথে নিয়ে যেতে পারবো? রাশেদা বেগম মুখটা মলিন করে জবাব দেয়, না। কেন আম্মু? ওয়ারিন তো নিতে পেরেছিল। আরে মায়ান ওয়ারিনের ছেলে, তাই ও তো নিতে পারবেই। মায়ের কথায় প্রতি উত্তরে বলে ইফা, কিন্তু মায়ান তো সুফিয়ান ভাইয়ের ছেলে নয়, তাহলে তিনি কেন নিতে রাজি হয়েছেন? এবার রাশেদা বেগম স্বাভাবিকভাবে কাপড় ভাঁজ করতে করতে বললেন, সবাই তো আর সুফিয়ানের মতো বড় মনের না, ও সবার থেকে আলাদা। হ্যাঁ, আমি সবার থেকে আলাদা, কাউকে চেয়েছিলাম জীবনে, বিড়বিড়িয়ে বলল ইফা। ইফার বলা কথাটা শুনতে পায়নি রাশেদা বেগম, তাই ব্যাগগুলো নিয়ে তিনি ঘরে চলে গেলেন। তবে পাশে বসে কিনে আনা জামা কাপড়গুলো নেড়েচেড়ে দেখতে থাকা মাহাদিয়া কথাটা খেয়াল করল। চরম বিস্ময় নিয়ে সে ইফার মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ইফা সোজা হয়ে বসে আছে সোফায়, মুখটা বন্ধ করে। এবার মাহাদিয়া গিয়ে বসলো ইফার পাশে। ইফা, আমাকে কি তোমার বান্ধবী মনে করো? ইফা মৃদু হেসে জবাব দিল, অবশ্যই। তুমি ছাড়া কি আর কোনো বান্ধবী আছে নাকি আমার? তাহলে একটা কথা বলো তো, কি হয়েছে তোমার? সেদিন ফাতেমা আন্টির বাসা থেকে আসার পর থেকে লক্ষ্য করছি তুমি কেমন চিন্তিত হয়ে আছো। না, কিছু হয়নি। ও ঠিক আছে বলে চলে যাচ্ছিল মাহাদিয়া, অমনি ওর হাতটা টান দিয়ে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো ইফা। মাহাদিয়া আগেই বুঝেছিল ইফার মনে মনে কিছু একটা ঘুরছে, তাই সে আর কিছু না বলে ইফার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ অনবরত কেঁদে খানিকটা হালকা হয়ে বলল ইফা, ভাবি, আমি এখন কি করব বলো? আমার মন কেন আমার কথা শুনছে না? কেন, কি হয়েছে ইফা? ভাবি, আমি কাল ইস্তেখারা করেছিলাম, রাতে স্বপ্নে দেখেছি ওয়ারিন তার হাত থেকে একগুচ্ছ হাসনাহেনা ফুল আমার হাতে তুলে দিয়ে বলেছে, আপু, এগুলো আমার পছন্দের জিনিস, তোমার হাতে তুলে দিলাম, তুমি তা যত্নে রেখো। ইফার কথা শুনে মাহাদিয়া রীতিমতো হতবাক। কিছুক্ষণ হা হয়ে থেকে এবার নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করল, আমার কাছ থেকে নিজের অনুভূতি লুকিও না ইফা, বলতো যদি এই স্বপ্ন সত্য হয় তাহলে তুমি তা মেনে নিতে পারবে? ইফা আবারও ফুপিয়ে কেঁদে উঠে বলল,
আমি জানি না ভাবি, আমি এ নিয়ে কিছুই ভাবতে পারছি না। তবে এই বিয়েও করতে নিজের মনকে রাজি করাতে পারছি না, কিছুতেই পারছি না। তুমিই বলো এখন আমি কি করব? ইফা, আমার মনে হয় তোমার আল্লাহরই ফয়সালা মেনে নেওয়া উচিত। অবশ্যই সুফিয়ান ভাইয়ের সাথে অন্য কারোর তুলনা হয় না। আমারও মনে হচ্ছে উনিই তোমার জন্য পারফেক্ট হবে। সত্যি বলতে ওয়ারেনের আগে আমি সুফিয়ান ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা বাসায় বলতে চেয়েছিলাম, তবে তখন আশ্চর্যজনকভাবে ফাতেমা আন্টি আগেই ওয়ারেনকে চয়েস করে ফেলেছিল, যা আল্লাহর ফয়সালা ছিল। আচ্ছা বলো তো, সুফিয়ান ভাইকে কেমন লাগে তোমার? ভাবি, আমি জানি না, আমার শুধু ওনার কথা ভাবলেই মায়া লাগে, আর কিছু বুঝি না আমি। মাহাদিয়া খানিকটা হেসে বলল, বুঝেছি। আচ্ছা এখন কি করবে বলো? তুমি চাইলে আমি এ বিষয় নিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলবো। ইফা অনেকটা ভয় ভয় বলল, কিন্তু ভাবি, আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে সেটার কি হবে? আব্বু আম্মু কি এই কথা কখনো মেনে নেবেন? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি দেখছি, বাকিটা আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। ওই দিন রাতে মাহাদিয়া বিষয়টি ইলহামকে সম্পূর্ণ খুলে বলল। সব শুনে ইলহাম রীতিমতো হতবাক। এই অবস্থায় কি বলা উচিত তার, এটা সে নিজেই বুঝতে পারছে না। তাই মাহাদিয়াকে উদ্দেশ্য করে বলল, এখন এটা কি করে সম্ভব? কিছুদিন আগে হলেও তো হতো। এখন যে ইফার বিয়ে ঠিক হয়ে গেছে, আব্বা এসব মেনে নিবে কি? ইলহামের কথায় তাকে আশ্বস্ত করে বলল মাহাদিয়া, আপনি আগে সবাইকে বিষয়টি বুঝিয়ে বলেই দেখুন না। একটা বিষয় ভেবে দেখুন, ইফাকে সুফিয়ান ভাইয়ের কাছে বিয়ে দিলে সব দিক থেকে ভালো হবে। প্রথমত, সুফিয়ান ভাই একজন প্রকৃত দিনদার মানুষ। দ্বিতীয়ত, ইফা সুফিয়ান ভাই দুইজনই মায়ানকে ভালোবাসে, তাই তারা দুইজনই মায়ানকে খুব যত্নে বড় করতে পারবে। এতে মায়ান বাবা মা দুজনকেই পাবে একসাথে। আর তৃতীয়ত, ওয়ারেনের অতীত জেনেও কিন্তু সুফিয়ান ভাই তাকে বিয়ে করেছিল, তাই এখন সুফিয়ান ভাইয়ের অতীত নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে তাহলে ব্যাপারটাতে আল্লাহ নারাজ হতে পারেন। মাহাদিয়ার কথায় গভীরভাবে ভাবল ইলহাম। সবগুলো কথায় যুক্তি আছে, তাই অনেকক্ষণ কি যেন একটা চিন্তা করে দ্রুত ঘর থেকে বেরিয়ে বাবার কাছে গেলেন। মাহাদিয়া তখনই বিষয়টা ইফাকে খুলে বলল। সব শুনে যে ভয়ে হাত পা জমে যাচ্ছে ইফার, আল্লাহ জানে কি রিয়েকশন দেয় বাবা। তবে রাতে এ ব্যাপারে সালাম সাহেব বা ইলহাম কেউই আর কিছু বলল না। তাই সারাটা রাত চিন্তায় কোনো রকমে এপাশ ওপাশ করে কাটালো ইফা। পরদিন সকালবেলায় সালাম সাহেবের ডাক, ইফা ইফা শুনে যেত। বাবার ডাক শুনে যেন ভয়ে হৃদয় কেঁপে উঠছে ইফার। ভয়ে ভয়ে ধীর পায়ে এসে দাঁড়ালো বাবার সামনে। মনে মনে বাবার অবস্থা বোঝার চেষ্টা করলো। এর মাঝে সালাম সাহেব হাতের চায়ের কাপটা টেবিলের উপর রেখে ইফাকে পাশে বসতে বলল। ইফা কোনো কিছু না ভেবে বাবার পাশে বসল। সালাম সাহেব এবার মেয়ের মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, মা, সত্যি আল্লাহ আমাদের উপর দয়া করে তোর মতো একটা সন্তান দিয়েছেন আমাকে। তোর চিন্তা চেতনা ভাবনা চিন্তা সব পবিত্র। মা, আমি সব শুনেছি ইলহামের কাছ থেকে। আসলে সত্যি বলতে এই বিষয়টা আমাদের আগেই ভেবে দেখা উচিত ছিল, তবে আমরা হয়তো এত উদার মনের অধিকারী না, তাই আর ভেবে দেখিনি। ভালোই হয়েছে, বিষয়টাতে আল্লাহ নিজেই ফয়সালা দিয়েছেন। শোন, আমি কাল রাতে এ বিষয়ে ইলহামের কাছ থেকে শুনেই সাথে সাথে ফোন করে পাত্রপক্ষকে নিষেধ করে দিয়েছি। যদিও এতে তারা খুব রাগান্বিত হয়েছে, তবে যেটা ভালো মনে করেছি। আমারও মনে হয় সুফিয়ানই যোগ্য সবচেয়ে বেশি। বাবার মুখ থেকে কথাগুলো শুনে যেন মুহূর্তের মধ্যেই ইফার মনের সেই ভারী ভাবটা দূর হয়ে গেল। মনটা তার খুশি হয়ে গেল। তবে পরক্ষণে মনে পড়ল, সবকিছু ঠিক হলেই কি সুফিয়ান কি এসবে রাজি হবে? তাই মুখটা নিচু করে বলল, জি বাবা, তুমি যা ভালো মনে করো, বলে দ্রুত ওখান থেকে বেরিয়ে এলো। ঘরে এসে মাহাদিয়াকে গিয়ে ধরল। এইভাবে সব ঠিক হলেও আমার তো ভয় অন্য জায়গায়। সুফিয়ান ভাই কি এসব মেনে নিবে? মাহাদিয়া হেসে বলল, মেনে নিবে না কেন? তিনি দিনদার মানুষ, অবশ্যই বিষয়টি নিয়ে ভাববেন। আচ্ছা চিন্তা করো না, কাল আসতে দাও ফাতেমা আন্টিকে। পরদিন দুপুরের পর ইফার জন্য কিছু গিফট নিয়ে বাসায় হাজির হলেন ফাতেমা বেগম। এসে রাশেদা বেগম আর সালাম সাহেবের সাথেও কুশল বিনিময় করলেন। তবে ইফার বিয়ে যে ভেঙে দেওয়া হয়েছে এ ব্যাপারে কাউকে জানাননি সালাম সাহেব। তাই ফাতেমা বেগমের ন্যায় অন্য সব আত্মীয়রা নির্ধারিত সময়ে বাসায় হাজির হলো। মাহাদিয়া সে সাদা গাউনটা পরিয়ে ইফাকে রেডি করে তার রুমে বসিয়ে রেখেছে। ফাতেমা বেগম এসে বসলেন ইফার পাশে। ইফাও ফাতেমা বেগমকে দেখে খুব খুশি হলো। তবে ফাতেমা বেগমের মনে চাপা কষ্ট। আরে, এমন একটা মেয়েকে যদি জুড়ে দিতে পারতাম আমার ছেলেটার সাথে, তাহলে হয়তো জীবনটা আবার পরিবর্তন হয়ে যেত। পাশ থেকে নিসা প্রশংসা করে বলল, দেখো আম্মু, ইফা আপুকে আজ সাদা পরীর মতো লাগছে। কি সুন্দর সাদা বউ সেজেছে আপু। ফাতেমা বেগম মুখটা মলিন করে বলল, ঠিক বলেছিস। এর মাঝে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমা বেগমকে ডাকলো রাশেদা বেগম। রাশেদা বেগমের ডাকে দ্রুত উঠে গেল ফাতেমা বেগম। জি আপা ডাকছিলেন? হ্যাঁ বোন, আপনার সাথে আপনার ভাই একটু কথা বলতে চাইছে তাই। ও আচ্ছা, চলুন।
চলুন। ঘরে প্রবেশ করলো দুজনে। সালাম সাহেব সালাম দিয়ে কুশল বিনিময় করে ফাতেমা বেগমের উদ্দেশ্যে বলল, আসলে আপা, আপনার সাথে আমার একটা জরুরি আবদার আছে, এটা আপনার রাখতেই হবে। সালাম সাহেবের এমন কথায় প্রচণ্ড অবাক হলো ফাতেমা বেগম। মনে মনে ভাবল, ওনাদেরই তো টাকা পয়সার কিছুর অভাব নেই, তাহলে আমার কাছে কি আবদার করবে? জি ভাই বলুন, আল্লাহ চাইলে অবশ্যই আমি তা রাখবো ইনশাল্লাহ। আসলে আপা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টি আমাদের আরও আগে ভাবা উচিত ছিল। তবে আমার সন্তান যদি কাল আমার ভুল ভেঙে না দিত, তাহলে ভবিষ্যতে হয়তো এ নিয়ে আমার আফসোস করতে হতো। যাক, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তাই আপা, আমি আপনার কাছে প্রস্তাব দিচ্ছি, আপনি যদি চান তাহলে আমি আমার ইফাকে আপনার সুফিয়ানের সাথে বিয়ে দিতে চাই। কি? কথাটা শোনা মাত্রই ফাতেমা বেগমের মাথা যেন ঘুরতে লাগলো। নিজেকে সামলে আবারও বোঝার চেষ্টা করলো, যা শুনেছে সব সত্য নাকি কল্পনা। না, সত্যি তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি সত্যি দোয়া কবুলকারী, রহমানুর রহিম। ভাইজান, এটা তো খুবই ভালো প্রস্তাব, এতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু আজ তো ইফার আগ হওয়ার কথা ছিল, সেটার কি হবে? আপা, সেটা আমরা কাল রাতে ফোন করে ভেঙে দিয়েছি। আমি চাই আর কাল বিলম্ব না করে আজই সুফিয়ানের সাথে ইফার বিয়ে সম্পন্ন করতে, যদি আপনি রাজি থাকেন। জি ভাইজান, আমি রাজি, তবে সুফিয়ানের সাথে একটু কথা বলতে হবে। ওকে রাজি করাতে একটু কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, আপনি শুধু ওকে ফোন করে এখনই আসতে বলুন, বাকি সব আমি আর ইলহাম ওকে বুঝাবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে বলে তখনই ফাতেমা বেগম সুফিয়ানকে কল দিল। সুফিয়ান তখন সবে মাত্র তার চেম্বার থেকে একটু ব্রেক নিয়েছে দুপুরের খাবার খাবে বলে। তবে মায়ের ফোনে দ্রুত বাহিরে এসে তা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মা, বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা, একটা সমস্যা হয়েছে, এক্ষুনি তুমি একটু ইলহামদের বাসায় এসো তো। এক্ষুনি? কি সমস্যা আম্মা? মায়ান ঠিক আছে তো? মায়ানকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক আছে, তবে গুরুতর সমস্যা অন্য বিষয়ে। তুমি আর সময় নষ্ট না করে এক্ষুনি এসো। আর শোনো, আসার সময় বেশ কয়েক কেজি খেজুর নিয়ে এসো। সুফিয়ান আর কিছু বলার আগে ফাতেমা বেগম ফোন কেটে দিল। আহ, কি আশ্চর্যজনক কাণ্ড! কি হয়েছে সেটাও বলল না, আবার বলছে কয়েক কেজি খেজুর নিতে। তারপর কি যেন একটা ভেবে বলল, আজ না ইফার বিয়ে, তাহলে কি পাত্রপক্ষ খেজুর আনতে ভুলে গেছে, তাই আমাকে নিতে বলেছে? তারপর আবার ভেবে বলল, আরে না, এটা হবে কিভাবে? আচ্ছা, গুরুতর কোনো সমস্যা হয় যদি? এই ভেবে দ্রুত গতিতে রওনা হয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েকের মাঝে বাসায় এসে পৌঁছায় সুফিয়ান। একটু পরে ইলহাম আর সালাম সাহেব এসে তার সাথে কুশল বিনিময় করে তাকে নিয়ে মসজিদে রওনা দেয়। তাদের এসব কাজের কোনো মানে বুঝতে না পেরে মনে মনে প্রচণ্ড অস্বস্তিতে পড়ে সুফিয়ান। মসজিদে প্রবেশ করে তাকে সামনে বসিয়ে তার দুই হাত আঁকড়ে ধরে জোরে আবদার জানান সালাম সাহেব, সুফিয়ান, তুমি আমার ছেলের মতো, তুমি কি আমাকে বাবা হিসেবে মান্য করো? সুফিয়ান বেশ হতবাক হয়ে জবাব দিল, জি বাবা, অবশ্যই। যদি সত্যি আমাকে বাবা বলে গণ্য করে থাকো, তাহলে আজ এই আল্লাহর ঘরে বসে আমি তোমার কাছে আমার সবচেয়ে আদরের সন্তান, আমার দুই নয়নের মণি, আমার কলিজার টুকরা ইফাকে তুলে দিতে যাচ্ছি। যদি সত্যি আমাকে বাবা বলে গণ্য করে থাকো, তাহলে আজ এই আল্লাহর ঘরে বসে আমি তোমার কাছে আমার সবচেয়ে আদরের সন্তান, আমার দুই নয়নের মণি, আমার কলিজার টুকরা ইফাকে তুলে দিতে চাচ্ছি। সালাম সাহেবের কথা যেন চরম বিস্মিত হলো সুফিয়ান। অবাকের মাত্রা এত প্রখর যে এই মুহূর্তে হা করে তাকিয়ে থাকা ছাড়া মুখ দিয়ে কোনো কথা বের করাও সম্ভব নয়। তারপর দুই চোখে অজস্র অশ্রু ঢেলে দিয়ে বলল সালাম সাহেব, বাবা, আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। সুফিয়ান খুবই বিচলিত হয়ে বলল, কিন্তু বাবা, আমার জীবনে অতীত রয়েছে, আর ইফা। এ অবধি বলতে পাশ থেকে বলল ইলহাম, অতীত তো ওয়ারিনের জীবনেও ছিল, তখন তাকেও একজন পবিত্র মানুষ এসে আগলে নিয়েছিল, তাই এই মুহূর্তে আমরা এই বিষয়ে আর কোনো অমত শুনতে চাচ্ছি না। কিন্তু ভাইয়া, ইফা। কিছু বলার আগেই ইলহাম হেসে বলল, ইফার মতামত নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ও রাজি। এবার সুফিয়ান পড়ল মহা টেনশনে। হঠাৎ এমন চাপ তার উপরে নেমে আসবে, এটা সে কোনোভাবেই বুঝে উঠতে পারেনি। জানলে হয়তো কোনোভাবেই আজ এ মুখেও আসতো না। আহ আম্মা, এ কোন বিপদে এনে ফেললো আমায়! আর ইফা, ও কিভাবে রাজি হলো? হায় আল্লাহ, কি করা উচিত এখন আমার? অগত্যা সালাম সাহেবের জোর অনুরোধে বিয়ে কবুল করতেই হলো সুফিয়ানের। তবে এরপরে কিভাবে কি সামাল দেবে সে, এ ব্যাপারে কোনো ধারণা নেই তার। মনের অনিচ্ছাতেই ফাতেমা বেগমের কথায় নিয়ে আসা খেজুর ছিটিয়ে সুন্নত অনুসারে মসজিদে বিয়ে সম্পন্ন হলো সুফিয়ানের। বিয়ে সম্পন্ন করে ইলহাম আর সালাম সাহেবের সাথে বাসায় ফিরে এলো সুফিয়ান। সবার জোরে কোনো রকমের রাতের খাবার খেয়ে রাতে নতুন বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সুফিয়ান। আজ ফাতেমা বেগম আর নিসা দুজনেই অসম্ভব খুশি। ফাতেমা বেগম তো রীতিমতো তাসবি নিয়ে আলহামদুলিল্লাহ জপা শুরু করেছেন। এর মাঝে সুফিয়ান আর ইফা দুজনের মনের মাঝেই বয়ে যাচ্ছে তুমুল ঝড়। ইফা তো ভয়ে মনে মনে ইয়ানফসি ইয়ানফসি পড়ছে, আর সুফিয়ান যেন কোনো কিছুই ঠিকমতো বুঝিয়ে উঠতে পারছে না এখনো। রাতে নিসা আর ফাতেমা বেগম এসে সুফিয়ানের ঘরে বসিয়ে দিয়ে গেছে ইফাকে। এখন পর্যন্ত সবকিছু যেন কাল্পনিক বলে মনে
মনে হচ্ছে ইফার। সেই তখন থেকে বসে বসে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে সে। না জানি কি ভাবছে উনি আমার ব্যাপারে, আর আমাকে নিজের ঘরে দেখেই বা কি রিয়েকশন দেবে কে জানে। আগে পিছে কোনো কিছু না ভেবেই তো বিয়েটাতে রাজি হয়েছি। এখন যদি সবকিছু হিতে বিপরীত হয়ে যায়। এর মধ্যে ঘরের দরজায় আওয়াজ হওয়ায় আরও জড়সড় হয়ে বসলো ইফা। হৃদয়টা যেন ছটফট করতে করতে থেমেই যাবে এবার। রব সাহায্য করো, উনি যেন রাগারাগি না করেন। সুফিয়ানেরও মনের মাঝে এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ঘরে ঢুকে নিজের খাটের ওপর ইফাকে দেখে যেন কিছু পুরনো স্মৃতি মাথা চারা দিয়ে উঠছে। মনে মনে ভাবছে সুফিয়ান, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি কিভাবে ওনার হকগুলো আদায় করব? আমি কিভাবে ওনাকে স্বাভাবিকভাবে মেনে নেব? যদি আমি ওনার হকগুলো সঠিকভাবে আদায় করতে না পারি, যদি আমি কোনো অন্যায় বা জুলুম করে ফেলি ওনার সাথে। ভাবতে ভাবতে একটা দৃঢ় দৃষ্টি ফেলল ইফার দিকে। তারপর ক্ষীণ কণ্ঠে সালাম দিয়ে এগিয়ে গেল ইফার দিকে। ইফা আরো নড়েচড়ে বসে কম্পিত কণ্ঠে সালামের জবাব দিল। ওয়া আলাইকুম আসসালাম। কে জানে শেষের শব্দগুলো ঠিক বুঝল কিনা সুফিয়ান। সুফিয়ান খানিকটা আশঙ্কিত আজ। কি বলবে, কি করবে কিছু যেন মাথাতে খেলছে না তার। তাই এগিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল ইফার সামনে। ইফা আবারও ভয়ে নড়ে চড়ে উঠল। ইলহাম নিজেও খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে ইফার মুখের উপরে সাদা হিজাবের কারুকার্য করা পাটটা তুলে দিল। নিজের অনিচ্ছাতে যেন দৃষ্টি আটকে গেল ইফার মুখশ্রীতে। মনে মনে ধ্বনিত হলো, এই সেই লুকায়িত ফুল। সুফিয়ানের দৃষ্টিতে খুবই অস্বস্তিতে পড়ে গেল ইফা। হাজার চেয়েও যেন মাথা তুলে এক নজর তাকাতে পারছে না সে সুফিয়ানের দিকে। তাই নিজের অজান্তে বিচলিত হয়ে হাতগুলোকে কচলাতে শুরু করে। ইফার এই অস্বস্তিতে সুফিয়ানের দৃষ্টি পড়ে তার হাতের দিকে। তাই সে নিজের দৃষ্টিকে সরিয়ে খানিকটা নড়ে চড়ে বসে। তারপর অনুমতি নিয়ে ইফার কপালে হাত রেখে বাসরাতে সেই দোয়াটা পড়ে দুজনে মিলে জামায়াতের সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। বাসরাতে সব সুন্নত আদায় করা শেষ করে সুফিয়ান ইফাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে যে আজকে আপনার বিয়ে, এটা আপনি জানতেন? ইফা যেন এই প্রশ্নেরই ভয় করছিল এতক্ষণ। তাই কাঁপতে কাঁপতে জবাব দিল, জি, আমি আজ সকালেই জানতে পেরেছি। ও। তারপর ধীর কণ্ঠে বলল, আপনি তো আমার জীবন সম্পর্কে সবকিছু জানেন। তারপরেও আল্লাহ চাইলে আমি সবসময় আপনার সমস্ত হকগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। হয়তো আমি সবকিছু আপনার মন মতো করতে পারবো না, কারণ আমি নিখুঁত নই, তবে সবসময় চেষ্টা করব। এবার ইফা অনেকটা সাহস নিয়ে বলল, আমিও কখনো নিখুঁত কাউকে চাইনি জীবনে, তবে সবচেয়ে আলাদা কাউকে চেয়েছি। সুফিয়ান ইফার এই কথায় কিছুটা অবাক হয়ে এক বাক্যে বলল, কিন্তু আমার মাঝে আলাদা কি আছে? কথাটা বলে আর কোনো প্রত্যুত্তরের আশা না করে বলল সুফিয়ান, আচ্ছা ঠিক আছে, সারাদিন অনেক ধকল গিয়েছে আপনার ওপর দিয়ে, এখন রেস্ট করুন। আপনার অসুবিধা হলে আমি অন্য রুমে গিয়ে ঘুমাতে পারি। এই কথায় ইফা শান্ত স্বরে জবাব দিল, না ঠিক আছে, আপনি এখানে খাটেই ঘুমাতে পারেন, সমস্যা নেই। ইফার কথায় সুফিয়ান বিছানার এক পাশে ডান কাত হয়ে শুয়ে পড়ল। ইফাও আর কিছু না বলে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। দুজনই নিশ্চুপ, তবে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে দুজনের মনে। তাহাজ্জুদের সময় হালকা পানির ছিটায় ঘুম ভাঙল সুফিয়ানের। হঠাৎ নিজের মুখের পানির স্পর্শ অনুভব করে আস্তে আস্তে চোখ খুলে তাকালো সুফিয়ান। চোখ খুলে নিজের সামনে নারী অবয়ব দেখে ঘুম ঘুম চোখে আস্তে করে ইফার গালে আলতো করে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, ওয়ারিন, বলে আবারও চোখ বন্ধ করে অন্য পাশে ফিরে গেল সে। হঠাৎ সুফিয়ানের মুখ থেকে ওয়ারিনের নামটা শুনে আচমকায় ইফার চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। মনের মাঝে যেন এক কোনো অপরিচিত আঘাত অনুভব করল সে, যা এর আগে আর কোনো দিন অনুভব করেনি। তাই সুফিয়ানকে আর না ডেকে একা গিয়ে আদায় করল তাহাজ্জুদের নামাজ। নামাজ শেষে দোয়া করে প্রাণ খুলে কাঁদছে ইফা। ইফার কান্নার মৃদু আওয়াজে ঘুম ভাঙল সুফিয়ানের। ঘুম ভেঙে হাত দিয়ে 2 চোখ কঁচলে পুনরায় তাকালো ইফার দিকে। মনোযোগ দিয়ে কিছুক্ষণ ইফাকে দেখে আর কাল বিলম্ব না করে নিজেও ওযু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। দুজনে জায়নামাজে অবস্থানরত অবস্থাতেই ফজরের আজান হয়। তাই সুফিয়ান ইফাকে নিয়ে ঘরেই 2 রাকাত সুন্নত আদায় করে আর 2 রাকাত ফরজ মসজিদে গিয়ে আদায় করে। জীবনের প্রথম কোনো পুরুষের পেছনে দাঁড়িয়ে এভাবে জামায়াতের সহিত নামাজ পড়তে পেরে যেন ইফার মনটা ভরে উঠছে। মনের মাঝে অনেক কষ্ট জমা থাকলেও এটা ভেবে অত্যন্ত খুশি লাগছে। ইফা জায়নামাজে বসে সকাল সন্ধ্যার ওয়াজিফাগুলো পাঠ করতে করতেই সুফিয়ান বাসায় চলে এসেছে। সুফিয়ান বাসায় ফিরে বইয়ের তাক থেকে নিজের কোরআন শরীফটা বের করে কিছুক্ষণ সেটা পাঠ করে নিল। সুফিয়ানের কোরআন তেলাওয়াতের পুরো সময়টা ইফা মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনছিল। তারপর অনেক ভেবেচিন্তে গিয়ে সুফিয়ানের সামনে দাঁড়ালো। ইফাকে এভাবে কাছে এসে দাঁড়াতে দেখে সুফিয়ান অবাক হয়ে তার মুখের পানে দৃষ্টি ফেলে বলল, কিছু বলবেন? ইফা ইতস্তত করতে করতে বলল, জি, আমাকে একটু ওয়ারিনের কবর জিয়ারত করাতে নিয়ে যাবেন? ইফার মুখ থেকে এমন
আবদার শুনে প্রথমে সুফিয়ান রীতিমতো অবাক হলেও পরে ভেবে দেখল ইফা ওয়ারিনের বোন, এটা ওর জন্য স্বাভাবিক। তাই মাথা নেড়ে হ্যাঁ বলে ইফাকে নিয়ে চলল ওয়ারিনের কাছে। কবর জিয়ারতের সময় সুফিয়ান মনে মনে বলল, দেখো ওয়ারিন, তোমার বলে যাওয়া কথা অনিচ্ছা সত্ত্বেও রাখতেই হলো আমার। তুমি বলতে চেয়েছিলে না তোমার অবর্তমানে মায়ানকে আগলে রাখতে পারবে তোমার আপু, দেখো আজ তাই হলো। তবে তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ভুলে যাব না। তারপর নজর গিয়ে পড়ল ইফার ওপর। মেয়েটা বোনের কবরের সামনে বসে অঝরে কাঁদছে। সুফিয়ান মনে মনে ভাবছে, আচ্ছা আমার থেকেও কি বেশি কষ্ট পাচ্ছে ও? তারপর নিজে নিজে জবাব দিল, পেতেই পারে, ওয়ারিন ওর আপন বোন। হায় আল্লাহ, আমি কিভাবে এক মনে দুইজনকে জায়গা দেব? আল্লাহ আপনি সহজ করুন, আমিন। সেদিন সুফিয়ানের ভাঙা হৃদয়ের আহাজারি হয়তো কবুল করেছেন রব। তাই ইফাকে নিজের মনে জায়গা দিতে খুব বেশি কষ্ট করতে হলো না তার। ইফার নিজের প্রচেষ্টাতে কিছুদিনেই সেই কাজ খুব সহজ হয়ে গেল। মেয়েটা এত বেশি কেয়ারিং, এত বেশি নম্র, ভদ্র আর শান্ত স্বভাবের যে কেউ না চাইলেও তার প্রতি অ্যাট্রাক্ট হতে বাধ্য। দেখতে দেখতে বিয়ের কয়েক মাস কেটে গেছে। এই দিনগুলোর মধ্যে একবারও সুফিয়ান ইফার হাতগুলো ভালোভাবে স্পর্শ করেনি। শত চেয়েও তা সুফিয়ানের জন্য সম্ভব হয়নি। তবে এ নিয়ে যেন তার প্রতি কোনো অভিযোগও নেই ইফার। সুফিয়ানের এত দূরত্ব সহ্য করেও সে তার প্রতি মুহূর্তে এত কেয়ারিং যে কখনো বোঝার উপায় নেই যে তাদের মাঝে এখনও স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। এই তো আজ রাতেই খেতে বসে শুধু একবার বলেছিল সুফিয়ান, আম্মা ডিম নেই, একটা ডিম ভাজি হলে ভালো হতো। ঠিক তখনই নিজের খাওয়া রেখে দৌড়ে গিয়ে দ্রুত তার জন্য ডিম ভাজতে গিয়ে হাত পুড়িয়ে বসেছে ইফা। হঠাৎ রান্নাঘর থেকে ইফার আলতো আর্তনাদে দৌড়ে গিয়ে দেখতে পেল সুফিয়ান গরম তেল ছিটকে বেশ অনেকখানি হাত পুড়ে গেছে ইফার। সুফিয়ান দ্রুত ইফার হাত টেনে নিয়ে বেসিনে ধরলে সে হাত জ্বালা করায় চোখ বুঝে আসে। খুব বেশি কষ্ট হচ্ছে বুঝতে পেরে সুফিয়ান হাতে ফু দিতে দিতে জিজ্ঞেস করল, অনেক কষ্ট হচ্ছে আপনার? এই কথা জিজ্ঞেস করার পেছনেও অবশ্য যথাযথ কারণ আছে। একবার সুফিয়ানও ওয়ারিনের জন্য রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে পরে সারা রাত ঘুমাতে পারেনি হাত জ্বালা করার কারণে। পুড়লে যে কি যন্ত্রণা সেটা যার পুড়ে সে জানে। তবে ইফা যেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুফিয়ানের পানে। হয়তো এভাবে দৌড়ে এসে কেয়ার করাই বেশ অবাক আর খুশি হয়েছে সে। এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি শান্তি পায়ও। রাতের তখন বাজে 1:30 কি 2টা। সুফিয়ানও এখন ঘুমে বিভোর। ইফার মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে এটাই ভেবে যাচ্ছে। তবে আর কিছু না বুঝে আসলেও অবুঝ মন যে ধীরে ধীরে সামনে থাকা এই লক্ষ্মী মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে, এটা বেশ ভালোই বুঝতে পারছে সুফিয়ান। তবে কেন যেন শত চেয়েও আপন করে নিতে পারছে না সে। আরও কিছু বিষয় যেন এখনও গভীর ধোঁয়াশা বেঁধে আছে সুফিয়ানের সামনে। সত্যি এটা কি করে সম্ভব হতে পারে? কিভাবে একজন ব্যক্তির মনের কিছু অনুভূতি আর ইচ্ছাগুলোকে আল্লাহ লেখার মাধ্যমে অন্য একজনের কাছে পৌঁছে দিয়ে সেটার মাধ্যমে তাকে পরিবর্তন করে তাকেই তার জন্য প্রস্তুত করতে পারে? আবার বলা নেই ক নেই আচমকা দুটো জীবনকে একসাথে বেঁধেও দেয়। এটা কি সত্যি আশ্চর্যজনক না? এগুলো আল্লাহ না চাইলে কিভাবে সম্ভব হতে পারে? কি নিষ্পাপ চেহারা মেয়েটার! ঘুমন্ত একটা মানুষকেও যে এত সুন্দর লাগতে পারে সেটা ইফাকে খেয়াল না করলে বোধহয় কোনোদিনও জানা হতো না সুফিয়ানের। আচ্ছা, ও কি জানে ওর এই সরল মনোভাবগুলোই যে কাউকে তার অনিচ্ছাতেই ভয়ানকভাবে আকৃষ্ট করে তার দিকে? মেয়েটা সত্যি খুব চালাক। তাই তো অবুঝ হৃদয়কেও কিভাবে যেন আস্তে আস্তে নিজের দখলে করে নিল। এই মেয়ে, কেন চাও তুমি কেউ একজন ভয়ানকভাবে আকৃষ্ট হোক তোমাতেই? তারপর হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল ইফার কপালে পড়ে থাকা চুলগুলো। এতে ইফার কোলে পরম প্রশান্তিতে ঘুমিয়ে থাকা মায়ানও খানিকটা নড়ে চড়ে উঠল। তাই সুফিয়ান ওর মাথাতেও হাত বুলিয়ে দিয়ে এসে শুয়ে পড়ল পাশে। প্রতিদিন মায়ানের নাম করে ইফাই সুফিয়ানকে অফিসে থাকলে বারবার ফোন করে খোঁজ খবর নেয়। তবে আজ দেখতে দেখতে দুপুর পেরোলো, তবুও ইফার তরফ থেকে একটাও কল না পেয়ে শেষে লজ্জা ভেঙে নিজেই কল দিয়ে জানতে পারল সুফিয়ান হঠাৎ করেই না বলেই সালাম সাহেব চলে এসেছেন ইফাকে নিয়ে যেতে। ইফা চলে যাবে কথাটা শুনে যেন নিজের অজান্তে খানিকটা খারাপ লাগলো সুফিয়ানের। তবে শ্বশুরকে সরাসরি না করতে পারবে না সে। ইফাও কোনো অমত না করে চলে গেল বাবার সাথে। সারাদিন কোনো রকমে কাটলেও রাতে বাসায় ফিরে যেন সবকিছু শূন্য লাগছে সুফিয়ানের। মনে মনে আশ্চর্য হয়ে ভাবছে, যখন বাসায় থাকে তখন মেয়েটাকে নিয়ে ভাবতেও পারি না, আর আজ একটু চোখের আড়াল হয়েছে তো 1 মিনিট থাকতেও পারছি না। এ কেমন যন্ত্রণা! এমন অস্থির লাগছে কেন আমার? তাহলে কি ওর জন্য আমি নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে বসেছে নাকি? তারপর মনকে সান্ত্বনা দিয়ে বলছে নাকি মায়ানের কথা বেশি মনে পড়ছে তাই এমন লাগছে। তারপর নিজে নিজে জবাব দিচ্ছে, এটাই হবে হয়তো। সেদিন রাতটা খুব কষ্টে এপিট ওপিট করে কাটিয়ে দিলেও পরের দিন বাসায় এসে যেন কোনোভাবেই আর মানতে পারছে না। বারবার শুধু মন চাচ্ছে সে মায়াভরা মুখটা একবার দেখতে। পুরো রুম জুড়ে মেয়েটার পদচারণের ধ্বনিগুলো যেন বারবার কানে ভেসে ভেসে উঠছে। তাই রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বেলকনিতে পায়চারি করে নিসাকে ডেকে জিজ্ঞেস করল সুফিয়ান,
এই নিসা শুন তো। হ্যাঁ ভাইয়া বলো। তুই কি জানিস তোর ভাবি না মানে মায়ানকে নিয়ে কবে ফিরে আসবে এখানে? কিছু বলেছে তোকে বা আম্মাকে? ভাইয়ের কথায় রহস্যময় দৃষ্টিতে তার দিকে তাকালো নিসা। কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? নিসা মুখ টিপে হেসে বলল, ও বুঝেছি, তোমার ভাবির কথা মনে পড়েছে তাই না? নিসার কথায় থতমত খেয়ে বলল সুফিয়ান, আরে না, আমার তো মায়ানের কথা মনে পড়ছিল, তাই জিজ্ঞেস করছি। আমি আর বুঝি না ভেবেছ তাই না? আর তোমার মনে পড়লেও যে তুমি তা বলবে না সেটাও আমি জানি। আচ্ছা বাদ দাও সেসব কথা। তবে আমার মনে হয় ভাবি 2-1 সপ্তাহ পর ফিরবে বাপের বাড়ি থেকে। নিসার কথায় প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করল সুফিয়ান, 2-1 সপ্তাহ মানে? এতদিন কেউ বাপের বাড়িতে থাকে নাকি? হ্যাঁ তাই তো বলল ইফা আপু। বলল এখানে থাকতে নাকি তার ভালো লাগে না। এখানে কারো মাঝে কোনো রসকস নেই। অফিস থেকে বাসায় ফিরে তারপর শুধু নামাজ পড়ে, খায় আর ঘুমায়। তার সাথে কখনো কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। তাদের বাড়িতে নাকি ভালো ছিল, তাই বলল এবার গেলে 2-1 সপ্তাহ বা 1 মাস থেকে আসবে। কথাগুলো বলে সুফিয়ানের বিচলিত মুখ দেখে মুখ টিপে হাসছে নিসা। সুফিয়ান কিছুক্ষণ চিন্তিত থেকে তারপর বোনের এক কানে একটা চিমটি কেটে বলল, মজা করেও যে কখনো মিথ্যা বলা উচিত না তা তুই জানিস না? আমাকে বোকা পেয়েছিস তাই না? পাজি মেয়ে, ও জীবনেও এসব কথা বলবে না। ও মা, তাহলে তো দেখছি বউয়ের সম্পর্কে ভালোই জানো। তো তার সামনে সবসময় এমন মূর্তি সেজে থাকো কেন? একটু হেসে কথা বললেও তো কত খুশি হয় মেয়েটা। পেছন থেকে ফাতেমা বেগম এগিয়ে এসে বলল, তা ও কি করে বুঝবে বলো তো? যে নিয়ামত পাওয়ার আগে কোনোদিন সে নিয়ামতের জন্য দোয়াই করেনি, কোনোদিন ভাবেও নি যে সে নিয়ামত পাওয়ার জন্য 2 হাত তুলে কতটা চাওয়া উচিত ছিল রবের কাছে। সে কি করে তার সমান হবে? যে নিয়ামতের জন্য দোয়া করতে করতে ক্লান্ত, যে অপেক্ষা করতে করতে পরিশ্রান্ত, যে সবর করতে করতে স্তব্ধ, নিশ্চয়ই দুজনের প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপনে বিস্তার ফারাক থাকবে তাই না? মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে যেন রীতিমতো স্তব্ধ হয়ে আছে সুফিয়ান। এতদিন ইফফাকে নিজের থেকে অনেকটা দূরে সরিয়ে রাখার ভুলটা এবার যেন কিছুটা অনুমান করতে পেরে বলতে চাচ্ছিল, আসলে আম্মা, আমি ওকে অবহেলা করিনি, আমি একটু সময় নিয়েছি। থাক সুফিয়ান, এসব কথা আমাকে বলো না, আমি সব বুঝি। পরক্ষণে আর কিছু না বলে পাঞ্জাবি পরে রেডি হতে দেখে তাকে জিজ্ঞেস করছে ফাতেমা বেগম, কি হলো, এত রাতে আবার কোথায় যাচ্ছ? সুফিয়ান ধীর কণ্ঠে জবাব দিয়ে বলল, নিজের ভুল শুধরাতে যাই আম্মা, না হলে তো এ বাড়িতে আমার জায়গা হবে না। কি ভাইয়া, তুমি এখন ভাবিদের ওখানে যাবে? হ্যাঁ, বলে মায়ের থেকে বিদায় নিয়ে রওনা হলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10:30। এমন সময় হঠাৎ ফোনে শাশুড়ির কল দেখে ওখানে কিছু হয়েছে কিনা আশঙ্কা করে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে সালাম দিল ইফা। ফাতেমা বেগম সালামের জবাব দিয়ে বলল, কি করছো ইফা? ইফা মাহাদিয়ার দিকে একবার দৃষ্টিপাত করে বলল, মায়ানকে ঘুম পাড়িয়ে একটু ভাবির সাথে বসে গল্প করছিলাম। ওহ, তাহলে এখন এক কাজ করো। কি কাজ আম্মা? এত রাতে ফোন করেছেন, বাসায় কি কিছু হয়েছে? বিচলিত হয়ে বলল ইফা। ফাতেমা বেগম অভয় দিয়ে বলল, আরে না না, কিছু হয়নি মা, তবে এক কাজ করো, এখনই একটু পরিপাটি হয়ে তোমার বাসার মেন গেটটা খুলে রাখো, একজন যাবে তো তোমাদের বাসায় তাই। ইফা শাশুড়ির কথায় অবাক হয়ে বলল, এত রাতে কে আসবে মা? সেটা তুমি গেলেই দেখে নিও, তবে বলে রাখি, যে যাবে সে কিন্তু তোমাকে না দেখে আর এক মুহূর্ত থাকতে পারছিল না। শাশুড়ির কথার মানে এবার খানিকটা আন্দাজ করতে পারলেও ঠিক শিওর হতে পারছিল না ইফা। মনে মনে ভাবছিল, উনি আমাকে না দেখে থাকতে না পারার কি আছে? উনি আমাকে দেখেন নাকি? পাশ থেকে মাহাদিয়াও সব শুনে ইফার দিকে তাকিয়ে হাসল। ইফা খানিকটা লজ্জা পেয়ে সালাম দিয়ে ফোন রেখে দিল। মাহাদিয়া ইফাকে উদ্দেশ্য করে বলল, কি হলো এটা? একটু আগেও না মন খারাপ করে বলেছিলে তোমাকে কেউ পছন্দ করে না, এখন সেই কেউটা কি আসছে নাকি? মাহাদিয়ার কথায় মুখ লুকিয়ে হাসল ইফা। এই তো এখন আমার বান্ধবীর চাঁদ মুখটাতে হাসি ফুটেছে। এরই মাঝে বাসার কলিং বেল বেজে উঠেছে। মাহাদিয়া তাড়া দিয়ে বলল, ওই তো মনে হয় সুফিয়ান ভাই চলে এসেছে, যাও ননদিনী, গিয়ে দরজাটা খুলে দাও। ইফা চরম ইতস্তত করে বলল, না ভাবি, আমি যেতে পারবো না, আমার খুবই লজ্জা লাগছে, তুমি ভাইয়াকে গিয়ে বলো দরজা খুলে দিতে। ইফার কথায় মাহাদিয়া মজা করে বলল, তোমার প্রিয়তম এসেছে তোমাকে দেখতে, তোমার ভাইকে দেখলে মহোদয় হতাশ হবেন না বলো। যাও যাও, তুমি যাও, আর আমি গিয়ে দেখি কিছু নাস্তা রেডি করি। ওহ, আরেকটা বিষয়, এত রাতে এসেছে যেহেতু রাতে তো মনে হয় থেকে যাবে তাই না? ইফা আরও লজ্জা পেয়ে বলল, আমি জানি না, বলে দরজা খুলতে গেল। ভয়ে ভয়ে কাপা হাতে দরজা খুলে দিলে ঘরে প্রবেশ করে সালাম দিল সুফিয়ান। ইফা মাথা নিচু করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আপনি? সুফিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইফার দিকে, লজ্জায় জমে যাচ্ছে জানো ইফা। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনি হঠাৎ এত রাতে? ইফার প্রশ্নে ঘোর ভেঙে খানিকটা ইতস্তত বোধ করে বলল সুফিয়ান, কেন, আমি আমার শ্বশুরবাড়িতে আসতে পারি না? না পারেন, তবে এত রাতে এসেছেন তো তাই কারণটা জানতে চাচ্ছিলাম আর কি। ইফার কথার জবাবে কি বলবে বুঝতে পারছে না সুফিয়ান। মনে মনে বিরক্তি নিয়ে বলল, ওকে কেন সবকিছু বলে বোঝাতে হবে? ও কি কিছু বোঝে না? কি হলো, চুপ করে আছেন যে? না না, মানে হ্যাঁ, মায়ানের কথা খুব মনে পড়ছিল, তাই ওকে দেখতে এসেছি। ও, কিন্তু মায়ান তো এখন ঘুমিয়ে গেছে, তবে আপনি চাইলে আমি ওর ঘুম ভাঙিয়ে নিয়ে আসবো।
সুফিয়ান অপলক দৃষ্টিতে ইফার দিকে তাকিয়ে বলল, না না থাক, ও ঘুমাক, ওর ঘুম ভাঙতে হবে না। আচ্ছা তাহলে আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। তারপর ইচ্ছা করে মুখ টিপে হেসে বলল ইফা। হো হো, আপনি তো আবার এখনই চলে যাবেন তাই না? ইফার কথায় খুব হতাশ হয়ে বলল সুফিয়ান। না মানে হ্যাঁ, আসলে 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 কি, বাসায় আপনার জরুরি কাজ আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে নাস্তা করে চলে যান, সাবধানে যাবেন। সুফিয়ান আর কিছু বলার সুযোগ না পেয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ ইফাকে দেখে বলল, থাক আমি এখন কোনো নাস্তা করব না, বলে বিদায় নিল। সুফিয়ান চলে গেলে মাহাদিয়া খেপে পাশের রুম থেকে বেরিয়ে এলো। এই ইফা, বলো তো তোমার সমস্যাটা কি? লোকটা এত রাতে ঘুম ফেলে তোমার জন্য ছুটে এসেছে, আর তুমি তার সাথে দুটো কথা না বলে তাকে বিদায় করে দিলে, এটা কেমন আচরণ? ইফা মুখ বাঁকিয়ে বলল, আহা খুব মায়া হচ্ছে তাই না? আর তিনি যে আমাকে এতদিন এত ইগনোর করে চলেছে। তখন মাহাদিয়া হেসে বলল, তো এখন কি সেগুলোর প্রতিশোধ নিবে নাকি? না, প্রতিশোধ নিব না, তবে ওনাকে নিজের মনের মাঝে আমার প্রতি অনুভূতি স্পষ্টভাবে অনুভব করাবো। যতদিন না তিনি নিজ থেকে পরিপূর্ণভাবে এই অনুভূতি অনুভব করতে পারবেন, ততদিন এসব ইশারা ইঙ্গিত আমি বুঝেও বুঝবো না। আচ্ছা, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরাই বুঝো। তবে আমার মনে হয়েছিল উনি আজকে এখানে থাকতে চেয়েছিলেন, তুমি চলে যেতে না বললে উনি থেকে যেতেন। আরে লোকটার বোধহয় বাসায় তোমাকে ছাড়া থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। থাক ইফা, ওনাকে এত বেশি অপেক্ষা করিও না। বুঝোই তো উনি অনেক বড় ট্রমা থেকে বেরিয়ে এসে তোমাকে তার জীবনে মেনে নিয়েছে, তাই হয়তো সম্পর্কটা স্বাভাবিক করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। থাক ভাবি, তুমি চিন্তা করো না, খুব বেশি টান থাকলে উনি আমাকে নিয়ে যেতে চাইতেন। উনি হয়তো মায়ানকে দেখতে এসেছিলেন। ক্রিং ক্রিং, নিসা, আই নিসা, যা তো, মা একটু উকি দিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতো এত রাতে আবার কে এসেছে। না দেখে আবার দরজা খুলিস না, আজ কিন্তু সুফিয়ানও নেই বাসায়। আচ্ছা ঠিক আছে আম্মা, বলে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখল নিসা। এ কি ভাইয়া? না না, আরেকবার শিওর হতে হবে। না এটা তো সত্যি ভাইয়া, তবে ভাইয়া তো শ্বশুর বাড়িতে গেছে। আম্মা তো বলল ভাইয়া আজ ওখানে থাকবে, তাহলে চলে এলো যে, তাই তাড়াহুড়ো করে দরজা খুলে দিল নিসা। এ কি ভাইয়া, তুমি শ্বশুরবাড়ি যাওনি? তুমি না বললে ভাবিদের ওখানে যাবে? নিসার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সুফিয়ান গম্ভীর মুখে তার ঘরে ঢুকে থপ করে খাটে শুয়ে পড়ল। দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত, তাই নিসাও আর বিরক্ত না করে মায়ের কাছে গিয়ে সব খুলে বলল। সব শুনে ফাতেমা বেগম রেগে আগুন। কি বলছিস, ও ইফাদের ওখানে যায়নি? তবে না তখন এত রেডিশেডি হয়ে বের হলো বাসা থেকে? না মা, আমি ঠিক জানি না ভাইয়া গেছে কিনা, আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়া কিছু বলেনি। নিসার কথায় চিন্তিত স্বরে বলল ফাতেমা বেগম। এত আগ্রহ নিয়ে বাসা থেকে বের হলো, তবে না যাওয়ার কারণ কি? আর যদি গিয়েও থাকে তাহলে ওনার তো ওকে আজকে ছাড়ার কথা নয়। আচ্ছা এত চিন্তা করতে হবে না, তুই ইফাকে একটা কল দে তো। আচ্ছা ঠিক আছে, বলে নিসা কল দিল ইফার ফোনে। ইফাও ফোন হাতে নিয়ে ভাবছিল এতক্ষণ সুফিয়ানকে একটা কল দিবে কিনা। লোকটা এত রাতে বাসা থেকে বেরিয়ে এখনো বাসায় পৌঁছেছে কিনা তা জানা প্রয়োজন। তবে এর মাঝে শাশুড়ির কল দেখে খুশি হলো, মনে মনে ভাবলো যাক আমার কল দিতে হলো না। কল রিসিভ করে সালাম দিতেই ফাতেমা বেগমের কণ্ঠে ভেসে এলো, ইফা মা, সুফিয়ান কি তোমাদের বাসায় যায়নি? ইফা অবাক হয়ে জবাব দিল, হ্যাঁ এসেছিল তো। কেন, এখনো কি বাসায় পৌঁছায়নি? ফাতেমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো গিয়েছিল, তবে এত রাতে বাড়িতে চলে এলো যে? আসলেই আমার ছেলেটা একটা রসকসহীন মানুষ। থাক মা, তুমি মন খারাপ করো না, তবে ও বাসা থেকে নিয়ত করে গিয়েছিল আজ তোমাদের ওখানে থাকবে বলে। তবে দেখেছো গিয়ে কিছুক্ষণ থেকে চলে এসেছে। আসলে ওর মন মর্জির কোনো ঠিক নেই। এবার ইফা চুপ হয়ে গেল, মনে মনে মায়া হলো, আহারে সত্যি উনি আজ এখানে থাকবে বলে এসেছিল। উফ, আমি কেন আগ বাড়িয়ে ওনাকে চলে যেতে বললাম। কি হলো মা, চুপ করে আছো কেন? আমি বুঝেছি সুফিয়ানের ব্যবহারে তুমি কষ্ট পেয়েছ। আরে না না আম্মা, আমি কষ্ট পাইনি। তারপর খানিকটা ইতস্তত করে বলল, আসলে উনি হয়তো থাকতেই চেয়েছিল, আমি ওনাকে চলে যেতে বলেছি। ফাতেমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো, কেন চলে যেতে বলেছ মা? ফাতেমা বেগমের প্রশ্নে ইফা চুপ রইল। ফাতেমা বেগম বুঝতে পারল ইফার চুপ থাকার কারণ, তাই একটু মুচকি হেসে বললেন, হো বুঝতে পেরেছি, আমার মায়ের অভিমান হয়েছে। অভিমান করারও যথেষ্ট রাইট আছে তোমার মা, তবে আমার ছেলের দিকটা তো তুমি জানোই, ও অনেক ভেঙে পড়েছিল, তাই নর্মাল হতে একটু টাইম লাগলো। তবে এখন ও তোমাকে ভালোবাসে, এমনকি আজ ও নিজ থেকে তোমার কাছে গেছে। থাক মা, আর অভিমান করে থেকো না, তোমার মতো একটা উত্তম সঙ্গীকে এখন আমার ছেলের দরকার। তুমি যদি রাজি থাকো তাহলে আমি কাল গিয়ে তোমাকে নিয়ে আসবো। শাশুড়ির কথায় আমতা আমতা করে বলল ইফা। কিন্তু আম্মা। কোনো কিন্তু নয় মা, দুদিন তো থাকলেই, কিছুদিন পর না হয় সুফিয়ানের সাথে গিয়ে আবার ঘুরে আসবে। আপাতত আমার ছেলেটাকে আর কষ্ট দিও না। ফাতেমা বেগমের কথা এবার প্রচণ্ড লজ্জা পেল ইফা। মনটা হঠাৎ এক অপূর্ব প্রশান্তিতে ছেয়ে গেল। এত প্রশান্তি বহুদিন যাবৎ অনুভব হয়নি ইফার। তাই ফুরফুরা মেজাজে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। হাসনা হেনা ফুলের কি অপূর্ব সুবাসে ভরে আছে এদিকটা। তাই একটু ঝুঁকে
একটা ফুলের গুচ্ছতে একটা টোকা দিয়ে বলল, এই জাহরা, তুমিও কি আজ আমার মতো খুশি? হঠাৎ এত মোহনীয় সুভাষ ছড়াচ্ছ যে? রাতটা সুফিয়ানকে নিয়ে ভাবতে ভাবতে ফুরিয়ে গেল ইফফার। পরদিন ফজরের নামাজ শেষ করে মনে পড়ল ইফফার, আজ আবার প্রিয়তমর মুখটা দেখতে পাবো। আচ্ছা, মা কি বলল কাল? উনি কি সত্যি আমাকে না দেখে থাকতে পারছিল না? কথাটা ভেবেই আনন্দে রবের দরবারে একটা শুকরিয়া সেজদা দিল ইফা। সকালে রেডিশেরি হয়ে টেবিলে খেতে এসেছে সুফিয়ান। ফাতেমা বেগম ছেলের গম্ভীর মুখের দিকে গভীরভাবে লক্ষ্য করে তাকে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মেয়েদের হঠাৎ প্রত্যাখ্যান তাদের অভিমানে বহিঃপ্রকাশ। মেয়েটার অভিমান হয়েছে, তাই ভেবেছি আজ গিয়ে নিয়ে আসবো। সুফিয়ান মায়ের কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। তারপর খাবার খেতে খেতে বলল, থাক না আরও কিছুদিন, মাত্র 2 দিন হলো গেছে, কিছুদিন ওখানে থাকলে মন ভালো থাকবে। ফাতেমা বেগম বিরক্তি নিয়ে বললেন, কেন? এখানে থাকলে যে ওর মন খারাপ থাকে এটা তুই বুঝিস? আচ্ছা, বুঝিসই যেহেতু, তাই এখন থেকে মেয়েটার মন ভালো রাখার চেষ্টা করিস। শোন, বিয়ে করলে একটা মেয়ের প্রতি তোর দায়িত্ব শেষ হয়ে যায়নি। আর আমি এমন সন্তান জন্ম দিইনি আর তাকে এমনভাবেও মানুষ করিনি যে তার প্রতি কার কতটুকু হক সে সেটা ভুলে যাবে। এরপর আমি আর যেন ইফার কালো মুখ না দেখি। ওকে হাসানোর দায়িত্ব তোর। মায়ের কথায় আর কোনো জবাব দেয়নি সুফিয়ান। খাওয়া শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ ইফফাকে নিয়ে বাসায় ফিরেছে ফাতেমা বেগম। রাতে সুফিয়ান বাসায় ফেরার পূর্বে তিনি ইফফাকে জোর করে একটা শাড়ি পরিয়ে দিলেন। যদিও ইফফাই তা পরতে নারাজ ছিল, কারণ তার ধারণা কোনো কিছু নিয়ে বেশি আশা করলে পরে তা না পেলে আক্ষেপ আরও বাড়ে। তাই সে যেমন আছে তেমনই থাকতে চায়। তবে অগত্যা শাশুড়ি আর ননদের জোরাজুরিতে তাকে পড়তেই হলো। তবে আজ যেন সুফিয়ানদের অপেক্ষায় আকুল তার মন। সেই কখন থেকে তাকে এক নজর দেখার অপেক্ষায় সে বসে আছে। তবে লোকটার এখনও বাড়ি ফেরার খবর নেই, নাকি ইফফার এসেছে এটাও তিনি জানেন না। তবে মা তো বলল তিনি জানেন, তবে যে একটা কলও দিলেন না। আমার সাথে কথা নাই থাকতে পারে, তবে মায়ানের খোঁজ নেওয়ার জন্য হলেও তো একটা কল দেওয়ার প্রয়োজন ছিল, তাই না? মাটির পুতুল একটা মনে হয়, তার মাঝে কোনো আবেগ অনুভূতি ছিটাফোটাও নেই। আচ্ছা, আপনি কল না দিলে আমিও আজ দেব না। ভাই, কোন ফুলগুলো নিতে চাচ্ছেন বলেন, আমি সেগুলো নিয়ে তোড়া বানিয়ে দেব। জি, ওই লাল টকটকে গোলাপগুলো দিয়ে একটা তোড়া বানিয়ে দিন, আর হাসনাহেনা ফুলের মালাগুলো দিন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি বানিয়ে দিচ্ছি। জি ঠিক আছে বলে হাতের ঘড়ির দিকে দৃষ্টিপাত করল সুফিয়ান। প্রায় 8টা বাজে। আম্মা তো বলল সন্ধ্যার আগেই বাসায় পৌঁছেছে, তবে ও তো একটাও কল দিল না। ও মহারানী তো আবার অভিমান করেছেন আমার সাথে, তাই হয়তো কল দিবে না। থাক, আমিও এখন আর কল দিব না। যা কথা বলার আজ সামনাসামনি বলবো। ভাই, আপনার ফুলের তোড়া রেডি। আপনি চাইলে আমরা সাথে কোনো নোটও দিতে পারি লিখে। তবে আপনি কি লিখবেন তা যদি বলেন। না থাক, আপনার লিখতে হবে না, কলমটা দিন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বলে সুফিয়ানের হাতে কলমটা এগিয়ে দিল দোকানদার। সুফিয়ান কিছুক্ষণ ভেবে 2টা লাইন লিখল নোটে, নিজের প্রেয়সীর উদ্দেশ্যে। তারপর একটা মুচকি হেসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। 3টা বেল বেজে উঠলে দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিল, সালাম দিল ইফফা। সুফিয়ান দেখেও না দেখার ভান করে কোনো রকমে সালামের জবাব দিয়ে ভেতরে চলে গেল। সুফিয়ানের আচরণে ইফফার মন খুবই আঘাত পেল। ইফফার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসল সুফিয়ান। মনে মনে ভাবল, অভিমান যেহেতু হয়েছেই, তবে আরেকটু হোক, পরে একত্রে সব ভাঙাবো। ইফফার মন হঠাৎই আরও খারাপ হয়ে গেল। মনে মনে ভাবল, আমি কি দেখতে এতই খারাপ যে আমার দিকে ঠিক করে তাকানো যায় না? কত আশা করে মা শাড়িটা পরিয়ে দিয়েছিলেন। আল্লাহ, উনি আমাকে এমন মেনে নিবে না জানলে আমি কখনোই বিয়েতে রাজি হতাম না। এখন তো নিজেকে ওনার জীবনে একটা উটকো ঝামেলা বলে অনুভব হচ্ছে। তারপর সুফিয়ান গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে এলে ইফফা পাশে দাঁড়িয়ে খাবার সার্ভ করলো। সুফিয়ান একবার ইফফার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি খাবেন না? সুফিয়ানের প্রশ্নে এক বুক অভিমান নিয়ে মুখটাকে কালো করে বলল ইফফা, না আপনি খান, আমি খেয়েছি। সুফিয়ান আবারও খানিকটা মুচকি হেসে মনে মনে ভাবল, আহা, এত অভিমান করতে পারে, মনে হচ্ছে যেন এখনই কেঁদে দিবে। তারপর আবার বলল, এত খাবার এগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে, আমি তো একা এত সব খেতে পারবো না, আপনিও বসুন। ইফা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো খেয়েছি। একবার খেয়েছেন আবার খাবেন, বসুন। সুফিয়ানের করা আদেশে শেষমেশ বসতেই হলো ইফফার। খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে খাটের এক কোণে মন খারাপ করে বসে আছে ইফফা। ইচ্ছে করছে শাড়িটা খুলে ফেলতে, তবে শাশুড়ি কষ্ট করে পরিয়ে দিয়েছেন। যার জন্য পরিয়ে দিয়েছেন সে তো একবারও তাকিয়ে দেখল না। আহা, মা মনে করেন তিনি হয়তো নর্মাল হয়েছেন, তবে এটা হয়তো কখনোই সম্ভব নয়। কেন যে আজ মায়ানকেও নিয়ে গেল মা? এখন মায়ান থাকলে ওকে নিয়ে সময় কাটাতো। এভাবে ঘরে একা একা বসে থেকে আমি কি করব? এসব ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করল সুফিয়ান। সুফিয়ানের প্রবেশের আওয়াজ পেয়ে সাথে সাথে ইফফা মাথাটা আরও নিচু করে ফেলছে। সুফিয়ান এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইফফার দিকে। লাল টকটকে শাড়িটাতে অসম্ভব সুন্দর লাগছে আজ ওকে।
এমনিতেই সুন্দর ইফার সাথে আজ শাড়িও পরেছে, যেন চোখ সরাতে কষ্ট হচ্ছে সুফিয়ানের। ইফা বহু কষ্টে চোখ তুলে তাকিয়েছে সুফিয়ানের দিকে। তাকিয়ে সুফিয়ানকে নিজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে ভাবছে, এমনিতেও আমাকে দেখতে অসুবিধা হয় ওনার, এখন এমন করে তাকিয়ে আছেন কেন? তাই লজ্জায় অপ্রস্তুত হয়ে বিছানা ছাড়তে শুরু করলো। সুফিয়ান ধ্যান ভেঙে প্রশ্ন করলো, আচ্ছা, কাউকে বিমোহিত করার জন্য লাল শাড়ি পরার থেকে কি আলাদা কোনো অপশন নেই? ইফা সুফিয়ানের এমন ডিফারেন্ট প্রশ্নে হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সুফিয়ান এবার একটু হেসে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? কল্পনার জগতে চলে গেলেন নাকি? ইফা শান্ত স্বরে জবাব দিল, একা মানুষের কল্পনাতে শ্রেয় মানুষ। মানুষ তো আর একা থাকতে পারে না, কল্পনাতে হলেও তার কেউ না কেউ থাকে। ইফার এ কথায় একটা রহস্যময় হাসি হেসে বলল সুফিয়ান, ওহ, তো আপনার কল্পনায় সেই কেউটা কি ইমতিহান? সুফিয়ানের মুখ থেকে এমন বাক্যে চমকে তার দিকে তাকালো ইফা। অবাক হয়ে মনে মনে ভাবছে, উনি এই নাম কোথা থেকে জানলেন? তাহলে কি উনি আমার ডায়েরিটা দেখে ফেলেছেন? এর মাঝে সুফিয়ান ব্যাগ থেকে ফুলের তোড়াটা এনে ইফার হাতে তুলে দিল। ইফা অবাক হয়ে ফুলের তোড়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল ওই চিরকুটটার দিকে, যেখানে বড় বড় করে লেখা, রবের প্রেমে আবদ্ধ যে মন প্রাণ, সেই আমার ভালোবাসার ইমতিহান। লেখাটা দেখে যেন কোনো কিছু ভাবার ক্ষমতাও লোভ পেয়েছে ইফার। মনে মনে ভাবল, হয়তো এই বইটা উনিও পড়েছেন। অবাক হয়ে তাকিয়ে আছে সুফিয়ানের মুখের পানে। সুফিয়ান মুচকি হেসে জবাব দিল, এটা ঠিক না, বিয়ে করেছেন আমাকে আর কল্পনায় ভাবছেন ইমতিহানকে। সুফিয়ানের কথায় এবার ইফাও কোনো কিছু না ভেবে বলে ফেলল, নিজের স্ত্রীকে একটা চিরকুট দিবেন, সেটাতেও অন্য আরেকজনের কথা প্রকাশ করা, এটাও তো ঠিক না। এবার সুফিয়ান বিড়বিড়িয়ে বলল, ও তাই, আরেকজন যে অন্য আরেকজনের সম্পূর্ণ বইটাই প্রকাশ করেছে সেটা কি ঠিক? জাহরাতুল মাখফিয়া? সুফিয়ানের কথায় তার দিকে হা করে তাকিয়ে আছে ইফা। হা করে তাকিয়ে থাকবেন না, মুখে মশা ঢুকে যাবে। আমার লুকায়িত ফুল বলে ইফার হাতটা ধরে তাকে টেনে নিয়ে গেল বেলকনিতে। তারপর হালকা জ্যোৎস্নার আলোতে ইফার খোঁপায় গুজে দিল সে একগুচ্ছ হাসনাহেনা ফুল। ফুলগুলো থেকে এক মোহনীয় সুবাসে মোমো করছে ঘরটা। সুফিয়ান ইফার চুলে নাক গুঁজে দিয়ে আরও কিছুক্ষণ উপভোগ করল সেই সুবাস। ইফা লজ্জায় কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভেবে যাচ্ছে নানান কথা। সুফিয়ান এবার ইফাকে নিজের দিকে ঘুরিয়ে তার হাতে আর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলল, কি এত ভাবছ ফুল? ইফা ভাবান্তক দৃষ্টিতে প্রশ্ন করল, কে আপনি? সুফিয়ান হেসে জবাব দিল, তোমার ভালোবাসার ইমতিহান। এই গল্পের লেখিকার অভিব্যক্তি, আমাদের জীবনে অজস্র চাওয়ার ছড়াছড়ি, তবে হেদায়েত প্রাপ্তির পর একটা মানুষের সবচেয়ে আকুলতা ভরে চাওয়া বস্তুটাই তার রব তাকে একটু দেরিতে দেন, তবে তিনি তা দেন। রবের পছন্দের বান্দাবান্দিদের স্মরণে থাকা উচিত। তার রব তার ডাকগুলো ভালোবাসেন বলেই তার চাওয়াগুলো একটু দেরিতে পূরণ করেন। গল্পের কোনো লাইনে নিজেকে খুঁজে পেলে সেটা থেকে শুরু করুন নিজের জীবনের হেদায়েতের পথের নব্য যাত্রা।